আজকে যেটা আমাদের এর পরবর্তী আর কি আমাদের যে অংশ আজকের এই বৈশাখী আড্ডার বর্ষবরণের, সেখানে আমাদের আমরা সকলেই জানি, মোটামুটি খবরের কাগজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নানান জায়গায় এই চর্চা আমাদের অত্যন্ত আনন্দের গর্বের বিষয় বটে যে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের একটি বিশেষ পুরস্কার প্রাপ্তি। যদিও পুরস্কার প্রাপ্তির কারণ ছাড়াও মানে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের যে চর্চা তার সঙ্গে তৃতীয় পরিসর দীর্ঘদিন ধরেই সেই চর্চার সঙ্গে নিজেকে জুড়ে রাখতে চেয়েছে। তার তত্ত্বচিন্তা, তার যে শিক্ষা ভাবনা থেকে শুরু করে অবিনির্মাণকে তিনি যেভাবে আমাদের সামনে আমাদেরকে পড়িয়েছেন, আমরা যেভাবে তার মাধ্যমে তার চিন্তায় দীক্ষিত হয়েছি, সেই চর্চা তৃতীয় পরিসরের খুব কিছু নতুন বিষয় নয়। এখানে আমরা এমন অনেকেই রয়েছি যারা এ বিষয়ে দীর্ঘদিন ধরে চর্চা করে আসছেন। তাদের অনেক কথা অনেক জায়গায় শোনা গেছে, অনেকের লেখা আমরা অনেক জায়গায় পড়েছি। আজকে আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি, আমাদের অত্যন্ত প্রিয় সৌরভ করগুপ্ত, সৌরভ দা। সৌরভ দাও স্পিভাকের বিষয়ে আহ দীর্ঘদিন আমি জানি খুব নিবিড় ভাবে চর্চা করছে। সেটা শুধু যে মানে একটা আহ সময়সীমার নিরিখে সেটাকে দীর্ঘ বলেই ওকে আহ আজকের দিনে আর কি মানে আমরা শুনতে চাইবো তা নয়। এর যে গভীরতার জায়গাটাও রয়েছে ওর চর্চায়, সেটাও আমাদের আহ, বিশেষ করে মানে ওর এই চর্চার দিকে আমাদের টেনেছে। আমরা বারংবার ওর থেকে লেখার মাধ্যমে এবং কথাবার্তার মাধ্যমে শুনতে চেয়েছি ওর যে স্পিভাক চর্চা সেই কথা। আজকে আপনাদের জন্য সেই জায়গাটা আরো একটা সুযোগ তৈরি হচ্ছে এই আহ, আমাদের বর্ষবরণের এই যে অনুষ্ঠান সেখানে সৌরভদার সঙ্গে একটু আপনাদের আজকে যারা দর্শক আমাদের থাকছেন উপস্থিত বা পরেও যারা শুনবেন তাদের একটা সামান্য সংক্ষিপ্ত পরিচয় ওর করিয়ে দেওয়া যাক। সৌরভ করগুপ্ত একজন স্বাধীন গবেষক, তুলনামূলক সাহিত্যের ছাত্র। পিএইচডি গবেষণায় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেন্টার থেকে কলকাতার বিষয় ছিল গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের দেরিদা পাঠ ও অবিনির্মাণের পোস্ট কলোনিয়াল ভঙ্গি। সৌরভ ডেনমার্ক এবং জার্মানিতে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে ইংরেজি ভাষায় ইকো ক্রিটিসিজম, পোস্ট হিউম্যান এথিক্স আর অ্যানিমাল স্টাডিজ নিয়ে একটি বইয়ের কাজ করছেন। প্যারালাক্স এবং এঞ্জেলাকির মতো আন্তর্জাতিক জার্নালে তার লেখা প্রকাশিত। আমাদের সঙ্গেও এর আগে সৌরভের বেশ কিছু কাজকর্ম হয়েছে, আপনারা জানেন। রাঘব বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা 2023 সালে সৌরভ সেই বক্তৃতা দিয়েছিলেন, এবং যেটি আমাদের চর্চার যে প্রথম সাহিত্য সংখ্যা সেখানে সেটা ছাপাও হয়েছে। আপনারা চাইলে সেই সাহিত্য সংখ্যা এখনো সংগ্রহ করতে পারেন, দেখতে পারেন, এবং সেখানে সেই বক্তৃতারই মুদ্রিত রূপ কিছুটা পরিবর্ধিত পরিমার্জিত রূপে ছাপা হয়েছে। আজকে সৌরভ যে বিষয়ে বলছেন, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক অন্তরের আশ্চর্য প্রহরী। আমি আর কথা বাড়াবো না, আমি সৌরভ দাকে অনুরোধ করব ওর বক্তব্য উপস্থাপনের জন্য। হ্যাঁ, ধন্যবাদ সুদীপ্ত। আমার কথা কি শোনা যাচ্ছে? মোটামুটি একবার তোমরা যদি বলো শোনা যাচ্ছে ঠিকঠাক, তাহলে শুরু করি। হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো আমি একটু লিখে লিখে রেখেছি, সেটা দেখেই পড়বো। আহ, আমি বুঝতে পারছি যে আহ, শতৎসারিত বক্তব্যের একটা উপস্থিতি ম্যাজিক আছে, কিন্তু আমি নাচার, আহ, লিখে ছাড়া আমি তেমন সুবিধা করতে পারি না। তো আমি প্রত্যেকটা পর্বে পর্বে ভাগ করেছি কথাটা। সেই পর্বগুলোর শিরোনাম বলবো। প্রথমে প্রস্তাবনা। প্রায় 2 দশক গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের লেখার সঙ্গে যুঝে এবং তাঁর পাঠ্য ইঙ্গিতেই পাশ্চাত্য চিন্তার
গুরুভার নাম সকলের সঙ্গে সখ্য সংঘর্ষের সাহস সঞ্চয়ের পর আজ তাকে নিয়েই বাংলায় প্রথমবার বলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ, আমি আনন্দিত, আমি ধন্য। এর আগে একাধিকবার দেশের বাইরে এই বিষয়ে কথা বলার সুযোগ মিললেও দেশে যে কোনোদিন কেউ তার বিষয়ে বলতে ডাকবে সেই ভরসা ছিল না। তাই প্রথমেই তৃতীয় পরিসরের বন্ধুদের ও সুদীপ্তকে ধন্যবাদ জানাতে চাই। তুলনামূলক সাহিত্য বিভাগে পড়ার সময় নিজের অক্ষমতাতেই হয়তো তার বিষয়ে বিশেষ কিছুই জানতে পারিনি। অতঃপর একাকী পাঠ শুরু করি। বলা বাহুল্য, প্রায় বছরখানেক কিছুই সুবিধা করতে পারিনি। ক্রমে গায়ত্রী নিজেই যাকে বলেছেন লেখকের ব্যক্তিগত ব্যাকরণ, তার সঙ্গে পরিচিত হই। এরপর যেটুকু জেনেছি, প্রথাগত তালিম ছাড়াই তার পাঠ্যের সঙ্গে সন্ধি করে, তার লিখন থেকে শিখে এবং তার পাঠ্য স্বাক্ষরকে আমার দূরের শিক্ষক হিসেবে আবাহন করে মেনে নিয়ে। পাঠ্য স্বাক্ষরকেই কিন্তু, হয়তো তাকে নয়, তার সঙ্গে তো আমার ব্যক্তিগত পরিচয় নেই, পাঠেই আলাপ। আজকের আলোচনা শুরুর আগে একটা কথা বলে নেওয়া উচিত। দীর্ঘ অর্ধ শতাব্দী জুড়ে যার কর্মচঞ্চল উপস্থিতি, তার গোটা বক্তব্য কেটে ছেঁটে গুটিয়ে পেশ করার ইচ্ছে আমার আদৌ নেই। আমি গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের হয়ে ওঠার একটা আবছা আখ্যান কেবল পেশ করব, আর তাই আলোচনা সীমাবদ্ধ থাকবে তার কর্মজীবনের প্রথমার্ধে, অর্থাৎ ৮০ দশকের গোড়ার বছরগুলি অবধি হবে আমাদের দৌড়। যদিও তার কাজের তাত্ত্বিক বিশ্লেষণে আমরা এই সীমানা হামেশাই লঙ্ঘন করব। এই গণ্ডি কেটে দেওয়ার সপক্ষে আমার একমাত্র যুক্তি এই যে এই লেখাটি আরো বড় একটি পরিকল্পিত লেখার অংশ বিশেষ বা বড়জোর প্রস্তাবনা। তাছাড়া একজন চিন্তকের কথা তো আমরা দুটি পন্থায় আলোচনা করতে পারি, তাই না? তার কাজের নির্যাসটুকু বিশ্লেষণের সূত্রে, অথবা তার চিন্তার ক্রমবিবর্তনের সঙ্গে তার কর্মজীবনের চিন্তার তালিমের প্রেক্ষিত ইতিহাস মিলিয়ে মিলিয়ে দেখে। আজকে স্বল্প পরিসরে এই দুটি পথেই কিন্তু আমাদের আলোচনা এগোবে, তাদের ওতপ্রোত ধরে নিয়ে। এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। পরের পর্বের নাম কে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আমরা যারা এদেশে বসে উচ্চশিক্ষা সম্পন্ন করেছি, কি গবেষণার আবর্তে ঘুরপাক খাচ্ছি, অথবা দক্ষিণ বিশ্বের অপরাপর কোনো দেশে কি পাশ্চাত্যে যে ছাত্র পোস্ট কলোনিয়াল স্টাডিজ নামক প্রখর রাজনৈতিক মনোযোগে বা চাকরির সাদামাটা আশায় অধ্যয়ন করছেন, এই সবার কাছে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের অন্তত একটি লেখা অতি পরিচিত। বলে দিতে হবে না সেই দীর্ঘ প্রবন্ধের শিরোনাম ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, জিজ্ঞাসা চিহ্ন। বর্তমানে লভ্যরূপে লেখাটি প্রকাশিত হয় 1988 সালে একটি সংকলনে, ক্যারি নেলসন এবং ল্যারি গ্রসবার্গ সম্পাদিত প্রবন্ধ সংকলন, যার শিরোনাম ছিল মার্কসিজম অ্যান্ড দ্য ইন্টারপ্রিটেশন অফ কালচার। ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক লেখাটির রহস্য আজও পাঠকের নিকট অমলিন, যেমন অশেষ তার জটিল রূপের আনাচে কানাচে বিতর্কের আভাস। যথা, কেবল বহুল আলোচিত কয়েকটি তর্ক সম্ভাবনার উল্লেখ করছি। এক, ফুকো দেলুজের এক বিশেষ পাশ্চাত্যপন্থী বয়ানকে গায়ত্রীর অন্তর্ভেদী প্রত্যাখ্যান। ২, পোস্টকলোনিয়াল পদ্ধতির পূর্ণ স্থাপনের পূর্বেই ওই পদ্ধতির অবনির্মাণ তথা আত্মসমালোচনা। ৩, তৃতীয় বিশ্বের অপরকে উপস্থাপনার দাবির রাজনৈতিক এবং একাডেমিক প্রতাপ তথা দায়কে বুঝে নেওয়া এবং সমালোচনা, ও কার্ল মার্কসের পাঠসূত্রে ২ প্রকার উপস্থাপনার অনুপম বিশ্লেষণ। ৪, সতীদাহের প্রেক্ষিতে কলোনিয়াল আইন এবং গায়ত্রীরই ভাষায় হিন্দু ব্রাহ্মণ্যবাদী রেগুলেটিভ সাইকোবায়োগ্রাফি, এই দুইয়েরই তাত্ত্বিক প্রতিরোধ। এবং অবশেষে ৫, সেই রহস্যময় ছোট্ট কাহিনী খণ্ড ভুবনেশ্বরী ভাদুরী নামে এক নারীর আত্মহননের বৃত্তান্ত। এসবই আমাদের মোটামুটি জানা। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হয়তো ওই অপরকে উপস্থাপনের সমস্যাটি। প্রান্তিক অপরকে তার নিজস্ব স্বরের মালিক ধরে নিয়ে অপরকে বলতে দাও, এই ঘোষণায় পাশ্চাত্য তাত্ত্বিক কিন্তু দায় এড়াতে পারেন না, গায়ত্রী আমাদের দেখিয়ে দেন। কারণ সেক্ষেত্রে অপরের বকলমে স্বীকৃত হয় তত্ত্ব আর অভিজ্ঞতার একটা নিটোল ভৌগোলিক ভেদ, যেন পাশ্চাত্যে আমাদের তত্ত্ব আর তার ওপারে তোমাদের দেহ, এই জাতীয়। ইউরোপের তাত্ত্বিক আরো ভুলে যান আন্তর্জাতিক শ্রম আর মূল্য ব্যবস্থার বিভাজন কিভাবে তাদের বিষয় সম্পর্কে বিমূর্ত ধারণা গঠনে সহায়তা করে। উল্টো দিকে আবার পোস্ট কলোনিয়াল তাত্ত্বিকও কিন্তু দাবি করতে পারেন না অপরের হয়ে কথা বলার, অথবা নির্মল হৃদয়ে করতে পারেন না, আইনের পথে অপরকে রক্ষা দিতে পারেন না
আইনের পথে অপরকে রক্ষা করার সুপরামর্শ। এই যে দুইয়ের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাঝেই কি করিতে হইবে সে সিদ্ধান্ত নেওয়ার গুরুভার নিয়ে প্রশ্ন তোলেন গায়ত্রী স্পিভাক। আমরা পরে দেখব এই দ্বিধা আর সিদ্ধান্তের মধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের ক্ষেত্রেই তার বিচরণ, যার অবিনির্মাণী নাম অপারিয়া, অ্যাপোরিয়া, তিনি দিয়েছেন অপারিয়া। এখানে জানিয়ে রাখি, ডিকনস্ট্রাকশন অর্থে বাংলায় যে অবিনির্মাণ শব্দটি ব্যবহার করছি তা গায়ত্রী চক্রবর্তী স্পিভাকেরই কিন্তু অনুসরণ করে। আরেকটি কথাও চলে, আমরা জানি বিনির্মাণ, কিন্তু আমার ব্যক্তিগত বিচারে বিনির্মাণ শব্দের এই যে সুষম চারপায়া সাম্য, তা আমি পরিহার করতে চাই। এখন প্রশ্ন, ক্যান দ্য সাবলটান স্পিক? এই একটি প্রবন্ধেই কি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এই নামস্বাক্ষরের গোটা পরিচয় বিধৃত, ঘনীভূত বা সংহত? উচ্চশিক্ষার অলিন্দে যে মানুষটির অর্ধ শতাব্দীরও বেশি বিচরণ, লিখন, গবেষণা, শিক্ষকতার অভিজ্ঞতা, তার কাজের এটুকু কেবল নির্যাস নিয়ে আমাদের কি খুশি থাকা সাজে? অর্থাৎ সেই 1965 সনে মার্কিন মুলুকে তার প্রথম চাকরি, যখন তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে যোগ দেন ইউনিভার্সিটি অফ আইওয়াতে, সেই তখন থেকে হিসাব করছি। এই হিসেবে ধরলে কিন্তু এই 2025-এ শিক্ষকতায় তার সেই প্রথম প্রবেশে 50 বছর পূর্ণ হলো। গায়ত্রীর বাংলা মতে তাকে প্রথম নামেই উল্লেখ করব। গায়ত্রীর একাডেমিক জীবন সংক্রান্ত কয়েকটা শুকনো তথ্য প্রথমেই ঝালিয়ে নেওয়া যাক। মোটামুটি আপনাদের কথাগুলো জানা, তবু অধিক কথনে দোষ নেই। গায়ত্রী চক্রবর্তীর জন্ম হয়েছিল ব্রিটিশ শাসনাধীন ভারতে 1942 সনে। বর্তমানে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক মার্কিন দেশের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর কম্পারেটিভ লিটারেচার এন্ড সোসাইটি বিভাগের অধ্যাপক। তিনি এই বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও বটে। আবার তিনি প্রথম অশ্বেতকায় নারী যাকে এই বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি প্রফেসর এই পদে সম্মান দিয়েছেন। সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্য অধ্যয়নের পর গায়ত্রী মার্কিন দেশে পাড়ি দেন ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সময়টা 60-এর দশকের দ্বিতীয়ার্ধ। ডিসার্টেশন গাইড ছিলেন প্রখ্যাত সাহিত্যতাত্ত্বিক পল দি মান। বিষয় আইরিশ কবি ও নাট্যকার ডব্লিউ.বি. ইয়েটস এর সাহিত্যকর্ম। যতদূর জানি এই গবেষণা সন্দর্ভটি কখনোই ছাপা হয়ে বেরোয়নি, বরং তা থেকে তিনি একটি বই প্রকাশ করলেন উৎসাহী সদ্য যৌবনে পা রাখা প্রাপ্তবয়স্কদের কথা ভেবে, ইয়ং অ্যাডাল্টস, তাদের কথা ভেবে। শিরোনাম মাইসেলফ আই মাস্ট রিমেক: দ্য লাইফ অ্যান্ড পোয়েট্রি অফ ডব্লিউ.বি. ইয়েটস, 1974-এ প্রকাশিত। কেন তিনি এমন করলেন? কারণ উত্তাল ওই 60-এর দশকের একটি অভিজ্ঞান তাকে প্রভাবিত করেছিল, যার ঘোষণা ছিল একাডেমিক কাজে থাকতে হবে বিপ্লব সম্ভাবনা, এবং সেই কাজকে হতেই হবে উৎসাহী পাঠকের আয়াস সাধ্য। এই তথ্যটা বর্তমানে হৃদয়ঙ্গম করতে কিঞ্চিত আশ্চর্য বোধ হওয়া কিন্তু স্বাভাবিক, কারণ যার লিখন শৈলী ও তর্ক পদ্ধতি দুরূহ বলে কুখ্যাত, তিনি সহজ পাঠ্য বা সর্বজন গ্রাহ্য লিখনের দায়ভার রাজনৈতিকভাবে কাম্য একদা মেনে নিয়েছিলেন। অথচ দেখুন, যে লিখন সূত্র পরিবর্তন বা বিপ্লবের ইঙ্গিত বহন করে, অর্থাৎ যে কথনের সত্যাসত্য অপরের দিকে বা বিপ্লবের দিকে বা পরিবর্তিত সমাজ ব্যবস্থার দিকে ঝুঁকে আছে, তা কি উপায়ই বা বর্তমানে গড়পড়তা সর্বজনের বোধগম্য বা গ্রাহ্য হবে? একটু ভাবলে কিন্তু দেখব এই দুইয়ে কোনো বিরোধ নেই। লেখনের উদ্দেশ্য কিন্তু কেবল গড়পড়তা সামাজিক নিয়মে বদ্ধ পাঠকের বোধগম্য হওয়া নয়, ভবিষ্যৎ পাঠক তৈরি করে নেওয়াও বটে। এখানে আমরা স্মরণ করতে পারি, কার্ল মার্কস ক্যাপিটাল নামক মহাগ্রন্থ কিন্তু লিখেছিলেন শ্রমজীবীদের পাঠক হিসেবে ধরে নিয়ে। সেখানেই আবার আমরা আশ্চর্য এমন একটি প্রস্তাবের সম্মুখীন হই। আমি ক্যাপিটালের এটা বোধহয় 6ষ্ঠ পরিচ্ছেদ থেকে একটা ছোট্ট উদ্ধৃতি পড়ছি। এমন একটা আশ্চর্য তিনি একটা কথা বলেন, পুরোটাই পড়ছি ইংরেজিতে। The use value supplied by the worker to the capitalist is not in fact his labor power, but its function. A specific cobbling, spinning, etc. That this same labor is, on the other hand, the universal value-creating element, and thus possesses a property by virtue of which it differs from all other commodities, is something which falls outside the frame, ভালো করে শুনুন, outside the frame of reference of everyday consciousness। অর্থাৎ এই যে ভিন্ন ভিন্ন শ্রম, তাতে যে আদপে
প্রকাশিত মানবের শ্রমশক্তির বিমূর্ত সামাজিক রূপ লেবার পাওয়ার হিসেবে, যা মার্কসের মতে বিনিময়যোগ্য ভ্যালুর একমাত্র উৎস, যা মানবের শ্রমকে অপর সমস্ত পণ্য থেকে আলাদা করেছে, এই যে বোধ, তা প্রাত্যহিক যাপনযোগ্য সমাজের যে আইনের খাপে খাপ চৈতন্য, সেই কাঠামোটিরই বাহিরের কথা। এখন কাঠামোর ভেতরে বসে এই বাহিরের কথাটা বুঝবো কি করে? তাহলে কথা হলো, যারা পরিবর্তন পিয়াসী লেখক তারা কিভাবে লিখবেন? এই যে প্রাত্যহিকতার কাঠামোর আইনানুগ ভিতর আর অন্যদিকে তার প্রতিস্পর্ধী বাহির, এই দুইয়ের মাঝে পথ কেটে সমঝোতা বা প্রতিরোধী ব্যারিকেড করতে করতেই তাদের লিখতে হয়। আমরা দেখাবো গায়ত্রীর লিখন স্বাক্ষর তেমনই মধ্যবর্তিনী। তার পথ সমঝোতা, সংঘর্ষে পরম অপর বা বাহিরকে অন্তরে আহ্বান করে। প্রথম দিকে একটু কিন্তু আমরা তত্ত্বের কচকচি এড়াতে পারবো না, পরে গায়ত্রীর জীবন বৃত্তান্ত কয়েকটি মুহূর্তে আপনাদের সামনে পেশ করব। লক্ষ্য করুন, এই যে মার্কস কথিত ভ্যালু ফর্ম, এইটা কিন্তু হবে স্পিভাকের চিন্তার একটা খুব কাজের কবজা। কবজা কথাটা ব্যবহার করব। আপনারা এখানে তার পদ্ধতি বা মেথডটি খুব ভালো করে অনুধাবন করবেন। মার্কস কিন্তু শ্রমজীবীদের হয়ে আবেগপূর্ণ কোনো আবেদন করেননি। তার লক্ষ্য ধনতন্ত্রের গোড়ার কলটি যে কবজায় ভর করে ঘুরে, সেইটাকে চিনে নেওয়া। এই কারণে শ্রমজীবী শরীরের বা ব্যক্তি স্বাতন্ত্র্যের কোনো সংহত ধারণার আগেও তার বক্তব্যের চলন ভর করছে যেন দেহাতীত একটা বিষয়ে, বিনিময়যোগ্য শ্রমের সামাজিক এককে, যাকে তিনি বলছেন ভ্যালু ফর্ম। স্পিভাকের পদ্ধতি কিন্তু ঠিক এই প্রকারের। এখানে তিনি যেন মার্কসে আবিষ্কার করবেন একটি বুনিয়াদী অবিনির্মাণী চলন। কেন অবিনির্মাণী? আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, অবিনির্মাণ দুটি ধাপে কাজ করে। প্রথমত, সে একটি বিপরীত যুগ্মপদকে আক্রমণ করে এবং তার উচ্চ নিচ সমীকরণ উল্টে দেয়, যথা পুরুষ আর নারী। সেই হায়ারার্কি উল্টে পেলাম নারীবাদী প্রতিস্পর্ধা। আর দ্বিতীয় ধাপে, এই জায়গাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আর জরুরি, অবিনির্মাণী চলন এমন একটা সাধারণ মূলগত এককে ভর করে যা ওই উচ্চ নিচের কাঠামোর প্রাক পূর্ব। যেমন এই ক্ষেত্রে তা হতে পারে এক ধরনের নির্গুণ সেক্সুয়ালিটি, সেক্সুয়াল ডিফারেন্স। একটু তরল করে বলা যায়, এই যে প্রথম ধাপ উল্টে দেওয়া, তাকে আমরা বলতে পারি রাজনৈতিক ধাপ। গঠনবাদী তাত্ত্বিকরা ওই অবধি ভেবেছিলেন। আর দ্বিতীয় ধাপটা হলো এথিক্যাল, উত্তর গঠনবাদের এলাকা। তবে এতে আর আশ্চর্য কি যে গায়ত্রীর মনে হবে মার্কস কথিত এই যে ভ্যালু ফর্ম, যা সামাজিক অসাম্যের অন্তরে অন্তঃসলীল একটা স্ট্রিম বা ধারার মতো, আদপে অবিনির্মাণী এককের ছন্দেই কিন্তু বাঁধা। এখন আমরা কিন্তু আমাদের স্পিভাক পাঠের প্রথম মৌলিক প্রস্তাবটি করে ফেলেছি। সেটা কি? এই সর্বোত্তম পর্যায়ের দার্শনিক ভাবেন, জগৎকে চেনেন চেনান যে নিয়মে আমাদের চারপাশ যে নিয়মে আমাদের চারপাশ লেখা হয়ে আছে, তার মূলের কবজাগুলো সন্ধান করে করে, অতঃপর তাদের নিজের হাতে কবজা করে। কবজার অর্থে এমন সব মূলগত ক্রিটিক্যাল ধারণা বা একক যা দিয়ে জগৎকে টেক্সটের মতো বা পাঠ্যের মতো পড়াও যায়, আবার বর্তমানের বন্ধ কপাটের মতো খুলে পাল্টেও দেওয়া যায়। কবজা কিন্তু দরজায় লাগানো থাকে, কবজা দরজায় লাগানো থাকে কেবল বন্ধ করার জন্য নয়, খোলার জন্য। আর কবজাটাই খুলে নিলে দরজার পাল্লা খুলে হাতে চলে আসে। প্রসঙ্গক্রমে জানাই, এই যে কোনো কিছুকে বা কোনো ধারণাকে কবজা করা, হস্তধৃত করা, হাতে ধরা, এই কথাটার মধ্যে যে হাতে গরম নিত্যদিনের স্পর্শ আছে, তা কিন্তু দর্শনের মতো তত্ত্বের উড়োজাহাজের তুলনায় খাটো বা অকিঞ্চিতকর নয়, বরং তার জ্বালানি সদৃশ। আপনারা দেখুন, জার্মান ভাষায় এই যে ধারণা বা কনসেপ্টের জার্মান পরিভাষা হলো ড্যার বেগ্রিফ। কথাটার অর্থ হলো ইংরেজিতে কনসেপশন। এবার দেখুন, এই যে বিশেষ্য পদ জার্মান ভাষায় যে ক্রিয়াপদের সঙ্গে যুক্ত, সেটা হলো গ্রাইফেন। গ্রাইফেন থেকে আসছে বেগ্রিফ। গ্রাইফেন মানে টু গ্রিপ, ইংরেজিতে টু গ্রিপ। স্বরের মিলটা লক্ষ্য করুন, গ্রাইফেন টু গ্রিপ। এই ভারী ভরকম দার্শনিক কথা বেগ্রিফ, ইমানুয়েল কান্টের মতে যা হলো ইন্দ্রিয় গ্রাহ্য ধারণা মূল, যা ধরে ধরে আমরা ক্রমে ক্রমে পারিপার্শ্বিক ব্যাপারে অবগত হই, তার মূলে কিন্তু আছে ওই হাতে ধরে চেনা, স্পর্শ করে জগৎ ব্যাপারে ধারণা করার মতো খুব একটা এম্পিরিক্যাল ব্যাপার। এই যে হাতের কাজ, হাতে ধরে ধরে ভাবনার রূপক, এই কথাটা হাইডেগার বা দেরিদা বারবার তুলবেন। আর গায়ত্রীর কাছে এটাই হয়ে দাঁড়াবে একটা পদ্ধতি বিশেষ। আর এই কারণে যদিও গত শতাব্দীর 70 আর 80 দশক নারীবাদীদের নিকট যৌন ভেদদীর্ণ দেহ নিয়ে আলোচনার এক তুঙ্গ মুহূর্ত, গায়ত্রীর লেখায় কিন্তু বডি বা শরীর আলোচিত হয় অন্যভাবে। কিভাবে?
শরীরের খণ্ড মুহূর্তগুলির বিচ্ছিন্ন কিন্তু প্লাবন সম্ভব ক্ষণ হিসেবে। তার কথায় আমি উদ্ধৃত করছি, there are thinkings of the systemicity of the body, there are value codings of the body, but the body as such cannot be thought. এই যে ভ্যালু কোডিং অফ দ্য বডি, যৌনভেদের বা শ্রমলিপ্ত শরীরের পণ্যায়নের যে একক, তাই হল গায়ত্রীর ভাবনার কবজা। কিন্তু সামাজিক বা আইনানুগ নির্দেশে গড়ে ওঠা যে সম্পূর্ণ সংহত দেহ, শ্রমজীবীরই হোক বা জেন্ডার সাবঅল্টার্নেরই হোক, সেইখান থেকে ভাবনার আমন্ত্রণ কিন্তু তিনি প্রত্যাখ্যান করবেন। এখানেও তার পথ মূলধারার নারীবাদী তত্ত্বের থেকে বেঁকে গেছে অন্য বাহিরের ইশারায়। তার সাধনা তাই আমার মতে এক ধরনের ডিফারেন্স অফ ডিফারেন্সের দিকে, অন্তরের দিকে, অর্থাৎ ভেতরে অন্তরে যে বাহির এসে বাসা করে তাই গায়ত্রীর অন্বিষ্ট। যদিও একটু পরেই আমরা দেখব যে আইনের ভেতর থেকেই প্রতিরোধের যে বা স্বাধিকার আদায়ের যে কথাটা, রাইটস আদায়ের কথাটা, সেটাও কিন্তু তিনি ছেড়ে যান না। কিঞ্চিত তত্ত্বপ্রবেশ হলো। এবার আমাদের সময়ের এই শ্রেষ্ঠ তাত্ত্বিক, শ্রেষ্ঠ বাঙালি কিন্তু শুধু নন, অন্যতম শ্রেষ্ঠ জীবিত চিন্তক ব্যাপারে আর কয়েকটা গোড়ার কথা ঝালিয়ে নেওয়া যাক। গায়ত্রী বারবার তার লেখায় নিজেকে সাহিত্য তাত্ত্বিক বা সাহিত্য সমালোচক হিসেবে পরিচয় দেন, আবার নিজের তত্ত্ব পদ্ধতির নাম দেন ডিকনস্ট্রাকটিভিস্ট, ফেমিনিস্ট, মার্কসিস্ট বলে। আমরা দেখাবো এই প্রতিটি তত্ত্ব নাম, ডিকনস্ট্রাকশন, ফেমিনিজম, মার্কসিজম, আসলে একে অপরের সঙ্গে তার লেখায় এক ধরনের ভেদ বা অন্তরের বন্ধনে সম্পৃক্ত। আবার সেই অন্তরের অজুহাতেই তারা একে অপরকে একদেশদর্শিতা থেকে রক্ষা করে। কিন্তু তত্ত্বের এই সদা সংঘর্ষময় ঘরছাড়া ভ্রাম্যমান ভাব গায়ত্রীর লিখনকে বাধ্যতেই করে তুলেছে অত্যন্ত জটিল আঙ্গিকের। অথচ দেখুন, স্পিভাক রিডার নামক যে অনুপম সংকলনটি বেরিয়েছিল গত শতাব্দীর শেষের দিকে, তারই অন্যতম সম্পাদক খ্যাতনামা নারীবাদী তাত্ত্বিক ডোনা ল্যান্ড্রির মনে হয়েছে গায়ত্রী কিন্তু থেকেছেন সারা জীবন রিমার্কেবলি কনসিস্টেন্ট ইন হার থিওরিটিক্যাল লয়ালটিস। অর্ধ শতাব্দী যাবৎ যিনি লিখছেন, এমন একজনের স্বাক্ষরের এই যে নিরবিচ্ছিন্ন ঐক্যকে কিন্তু তারই ব্যবহার করা, গায়ত্রীরই ব্যবহার করা একটা তাত্ত্বিক অভিজ্ঞান দিয়ে পার্মানেন্ট প্যারাবেসিস। কথাটা গায়ত্রীর লেখায় বারবার ঘুরে ফিরে এসেছে, পার্মানেন্ট প্যারাবেসিস। তাই আমরাও একটু জেনে নিতে পারি ব্যাপারটা ঠিক কি। নাও এখন এই যে প্যারাবেসিস, এর একটা সাবেকি অর্থ আছে। প্রাচীন গ্রিক কমেডিতে যখন কোরাস মঞ্চে এসে বিবেকের মতো সরাসরি দর্শককে কিছু জানাতো, তখন মঞ্চনাট্যের কল্পনার দেওয়াল ভাঙা সেই কলটির পোশাকি নাম ছিল প্যারাবেসিস। গায়ত্রীর শিক্ষক পল দি মানের ভাবনায় যে কোনো মহিমাময় সাহিত্য পাঠ্যকে তির্যক আঁচড় কেটে ছিন্ন করে যে আইরনি, অর্থাৎ বিদ্রুপ কটাক্ষ, তাই সাহিত্য আলোচনার পাথেও প্যারাবেসিস। আপনারা লক্ষ্য করুন, এও একটি অবিনির্মাণী ঢং। তার লক্ষ্য যত না সাহিত্যের সহিতত্বের দিকে, তার থেকে বেশি জোড়া দেওয়া জায়গায় ফাঁসিয়ে ছিঁড়ে ফেলে দেওয়ার দিকে। আর গায়ত্রীর লেখায় এই কথাটা উপচে আসবে সামাজিক রাজনৈতিক প্রেক্ষিতে। তার কাছে এক নিরবিচ্ছিন্ন অন্তর্ঘাত কর্মসূচি, পার্মানেন্ট প্যারাবেসিস, একটা নিরবিচ্ছিন্ন বিদ্রুপাত্মক স্বর। তার নিজের কথায় প্যারাবেসিস হলো, কোট, দ্য ডেসক্রিপশন অফ দ্য রেজিস্ট্যান্স ফিটিং আওয়ার টাইম। তিনি এমনকি স্বীকার করছেন যে আই এম অবসেসড বাই দিস, আই এম অবলাইজড টু সে ইফ ইউ থিঙ্ক দিস ইজ অ্যান ইডে ফিক্স, আই এম হেল্পলেস। অর্থাৎ যদি বলো এ আমার একটা আবিষ্ট বদ্ধমূল সংস্কার, তবে তাই সই। আমরা বলবো তার নিজের লেখাও নিরবিচ্ছিন্ন অন্তর্ঘাত ও প্লাবন সম্ভাবনার ছন্দে সতত মত্ত। সেইখানেই তার ভাবনার ও কাজের ঐক্য। কিন্তু শুধু কি অন্তর্ঘাতের ঐক্য? এই কথাটা আরেকটু ভেঙে দেখা যাক। প্রায় 25 বছর আগে একটি সাক্ষাৎকারে গায়ত্রীকে প্রশ্ন করা হয় যে আপনার লেখায় যে সাবঅল্টার্ন, আমি ইচ্ছে করি নিম্নবর্গ, বাংলায় যে নিম্নবর্গ কথাটা ব্যবহার হয় সেটা করলাম না, আপনার লেখায় সাবঅল্টার্ন কি পরম অপর বা র্যাডিক্যাল আদার? উত্তরে তিনি পরিষ্কার বলেন, আদৌ না। সাবঅল্টারনিটি অর্থাৎ বিশেষণ হিসেবে সাবঅল্টারনিটি একটি সামাজিক প্রতিরোধের ক্ষেত্র। আবার তিনি একথাও কিন্তু পাশাপাশি যোগ করছেন যে সাহিত্য এমন কোন মুহূর্তকে বা চরিত্রকে চিত্রিত করতেই পারে যা এক পরম বাহিরের ইঙ্গিত হিসেবে সকল সামাজিক আইন
এমনকি সাহিত্যের নিয়ম থেকেও দলছুট। যেমন জেম কুটজিয়ার ফো উপন্যাসের রহস্যময় অবয়ব ফ্রাইডে, অথবা মহাশ্বেতা দেবী কল্পিত সেই যে ইতিহাস ছুট প্রাচীন প্রত্নজীব, আদিবাসী অতীতের প্রকাশ, মৃত্যুর প্রহরী টেরোড্যাকটিল। আপনারা লক্ষ্য করুন কিভাবে তিনি দ্বন্দ্বলিপ্ত দুটি আলাদা আলাদা ভেদ বা ডিফারেন্সকে পরস্পরের থেকে রক্ষা করলেন। আইনের বুননের ভেতরে সাবলটানের স্বাধিকার রক্ষার যে আন্দোলন, ডেমোক্রেসির ভেতর থেকে যে আন্দোলন, সে হলো এক রাজনৈতিক ডিফারেন্স, রাজনৈতিক ভেদ বা অন্তরের আন্দোলন। আবার কল্পনায় সাহিত্যের ফিকটিভ বন্ধনীর উজানে যে পরম অপরের প্রতি অন্তহীন দায়, সেটা এক ধরনের এথিক্যাল অন্তর, এথিক্যাল ডিফারেন্স। এই দুয়েরই প্রতিরোধের ক্ষেত্র তিনি প্রস্তুত রাখতেন, রাজনৈতিক, এথিক্যাল। প্রসঙ্গক্রমে একটা কথা যোগ করি, এথিক্স শব্দের স্থানে গায়ত্রী আবাহন করেছেন অপরাশক্তি এই শব্দটিকে। তার মতে কোট এথিক্সের বাংলা পরিভাষা হিসেবে নীতি কিন্তু বর্জনীয়, আনকোট। সমান সমান বিনিময় মূল্যের যুক্তির উজানে তিনি এখানে একটা অন্য মেজাজের ভাবনায় অনুবাদের তার বেঁধেছেন। খুব সুন্দর করে একে বলেছেন সৃজনশীল অনুবাদ। তিনি বলছেন কোট, অপরাশক্তির মানেটা যখন ডেফিনিটিভ নয়, আমি তাকে আমার বাসনা দিয়ে অধিকার করলাম, ভর করলাম, আনকোট। এখন গায়ত্রীর ভূতে ভরসা করে তাঁরই বাসনার অধিকারে আমরাও বলতে পারি এই যে রাজনৈতিকতার দায়িত্বের অন্তর আর অপরাশক্তির এথিক্যাল অমোঘ দায়, বাহিরের অপারিয়া অন্তর, এই জোড়া বৈঠকের দ্বিধাটানি কিন্তু তার লিখনের মূলগত ঐক্যের সূত্র। অর্থাৎ রহস্য করে বলা যায় গায়ত্রীর লিখনের ঐক্য যেন এক নিয়ত বন্ধন ছিন্ন গ্রন্থির। আর এই কারণেই তিনি দুই অর্থেই অন্তরের, অন্তরের এবং অন্তরের, অর্থাৎ ভেতরের এবং বাহিরের, ভেদের বা ডিফারেন্সের অতন্দ্র আশ্চর্য প্রহরী, পলিটিক্সেরও প্রহরী, এথিক্সেরও প্রহরী, ভেতরের আন্দোলনের, বাহিরের দায়ের, দুটিরই তিনি রক্ষা করছেন, একে অপরের থেকেও রক্ষা করছেন, একে অপরকে একটির থেকে অন্যটিকেও রক্ষা করছেন। অন্তরের আশ্চর্য প্রহরী কথাটা কিন্তু তার কাছ থেকেই গর্জ করা। তত্ত্বের কচকচিতে হয়তো আমাদের একটু হাফ ধরেছে, তাই এবার জীবন বৃত্তান্তে প্রবেশ করি। আগেই বলেছি কিভাবে গায়ত্রী কথিত পদ্ধতি, ডিকনস্ট্রাকটিভিস্ট, ফেমিনিস্ট, মার্কসিস্ট, তিনটি আলাদা আলাদা পদ্ধতিকে একটির প্রতাপ থেকে অন্যটিকে বাঁচিয়ে চলে, অর্থাৎ প্রতিটির অন্তরে অপর পদ্ধতিগুলির অন্তরকে প্রতিষ্ঠা করে। এবার আমি বোঝার সুবিধার জন্য তার জীবনের তিনটি বিশেষ পর্বের, বা আরো ঠিক করে বললে তিনটি মুহূর্তের উদাহরণে এই অন্তরের অন্তরে হদিশ পাওয়ার চেষ্টা করব। এদের আমি বলবো অন্তরের অঙ্ক, নাটকের অঙ্কর মতো, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক। সতর্ক করি, এরা কিন্তু জীবন নির্ভর সমালোচনা বা বড় চর্চা অঙ্গের গসিপ নয়। সেই কথাটা খোলসা করার জন্য আমি 1981 সালে একটি ঘটনা দিয়ে শুরু করছি। আমার আখ্যানে এ হলো তৃতীয় অঙ্ক, অর্থাৎ শেষের অঙ্ক থেকে শুরু করছি। এবারের পর্বের নাম অন্তরের তৃতীয় অঙ্ক। সালটা 1981। আপনারা দেখুন গায়ত্রী স্পিভাক এই সময় ঠিক কে? তিনি দেরিদার অনুবাদক তথা টিকাকার হিসেবে স্বীকৃত। 70-এর দশকের মাঝেই প্রকাশিত হয়েছে তার সেই অনুবাদ। অতএব ফরাসি বিদ্যার তিনি মান্য বিশেষজ্ঞ, ফ্রেঞ্চ স্টাডিজের নারীবাদী তাত্ত্বিক হিসেবেও তিনি খ্যাতনামা। এই তুঙ্গ মুহূর্তে তিনি যে কোনো ডিসিপ্লিনে প্রবেশ করতে পারেন। ওই বছর দুটি প্রবল প্রতাপান্বিত জার্নাল থেকে তার নিকট লেখার প্রার্থনা করা হলো। ইয়েল ফ্রেঞ্চ স্টাডিজ লিখতে অনুরোধ করলো ফরাসি নারীবাদী তত্ত্ব বিষয়ে, আর ক্রিটিক্যাল ইনকোয়ারি কাগজে তিনি অনুরুদ্ধ হলেন অবিনির্মাণ অর্থাৎ দেরিদার ডিকনস্ট্রাকশন বিষয়ে লেখা দিতে। গায়ত্রী পরে এই সময়ের নিম্নলিখিত স্মৃতিচারণ করেছেন, আমি পড়ছি। When I was asked by the editors of the Yale French Studies to write on French feminism, and by the critical inquiry also to write on deconstructive feminism, I think it was about 1980-81, suddenly I felt that a strange thing was happening. A strange thing was happening. এই মহেন্দ্রক্ষণে তিনি অনুভব করলেন এক আশ্চর্য পরিবর্তনের ইশারা। আমি আরেকটু পড়ছি। I had just about then began to read and teach Jane Eyre. I had discovered that this book I had read with such pleasure as a child in Calcutta had things in it that I had not noticed. It taught me a lesson of what the making of young colonial subjects was like. I began to look at the problematics of being asked to write on French feminism by two major United States journals.
So that was a kind of beginning, together with the sudden discovery of something of my own experience of how the reading subject is produced. In that context, Can the Subaltern Speak was the second step. I still didn't know enough to take that step, unquote. এই যে উন্মেষ, হঠাৎ উন্মেষ, নিজেকে আবিষ্কারের উন্মেষ, তার দ্বিতীয় ধাপ হিসেবে তিনি বলছেন ক্যান দ্য সাবলটার্ন স্পিক লেখার কথা। আর প্রথম ধাপ এক প্রকারের আত্মসমালোচনার মাধ্যমে আত্ম আবিষ্কার, নিজেকে পরভূমি অপর হিসেবে চিনে নেওয়ার আবিষ্কার। এরপরে কি হয়েছিল আমরা জানি। ক্রিটিক্যাল ইনকোয়ারি যে লেখাটি পায় তা এক বাঙালি লেখিকার একটি গল্পের অনুবাদ, মহাশ্বেতা দেবীর দ্রৌপদী। সঙ্গে অনুবাদকের এমন ঘোষণা, quote, my approach to the story has been influenced by deconstructive practice, unquote. মজাটা বুঝলেন? তিনি যেন বলতে চাইছেন তুমি ডিকনস্ট্রাকশন নিয়ে লেখা চেয়েছো, ঠিক আছে, নাও এবার ডিকনস্ট্রাকটিভ প্র্যাকটিসের উদাহরণ বাংলা লেখার অনুবাদ। আর রিয়েল ফ্রেঞ্চ স্টাডিজ তাদের কপালে জুটলো ফরাসি নারীবাদী তত্ত্বের এক বিপ্লবী কিন্তু সমঝদার প্রত্যাখ্যান। নামেই আছে এই সখ্য দ্বন্দ্বের ইঙ্গিত। প্রবন্ধটির নাম ছিল ফ্রেঞ্চ ফেমিনিজম ইন অ্যান ইন্টারন্যাশনাল ফ্রেম, নট উইদিন আ ফ্রেঞ্চ ফ্রেম, ইন্টারন্যাশনাল ফ্রেম। অর্থাৎ গায়ত্রী ফ্রেঞ্চ ফেমিনিজমের ফ্রেমটা ভেঙে ফেললেন, তাকে নিয়ে গেলেন বৃহৎ বিশ্বে। তার পথ এবার গেছে বেঁকে আন্তর্জাতিকতা আর বিশেষ অপরের দিকে। কিন্তু তখনও তো আদবে পোস্ট কলোনিয়াল স্টাডিজ নামক বিশ্ববিদ্যালয়ে কোনো কুচুরি তৈরি হয়নি। তিনি তখন কোথায় যাবেন? এই কথাটা এবং সাবলটার্ন স্টাডিজ দলের সঙ্গে তার তৎকালীন যোগাযোগ, তর্ক, সেই সব প্রসঙ্গ আমাদের আজকের আলোচনার সীমানার বাইরে বা প্রান্তের। আমরা শুধু আরেকবার দেখব কিভাবে গায়ত্রী বলেছেন সমালোচকের আত্মতার আবিষ্কার এবং পাঠক বিষয় হিসেবে আপনার উৎপাদন, যাকে তিনি বলছেন ডিসকভারি অফ সামথিং ইন মাই ওন এক্সপিরিয়েন্স অফ হাউ দ্য রিডিং সাবজেক্ট ইজ প্রডিউসড, তারই ভেতরে এই দুয়ের দিকে তার ছিল সদা সতর্ক মনোযোগ। এই কারণেই হয়তো সারা সুলেরি গায়ত্রীর লিখনকে নাম দিয়েছেন ইন্টেলেকচুয়াল অ্যানথ্রোপোলজি, নিজের দিকে তাকিয়ে তাকিয়ে জগৎ বিষয়ে লিখন। এভাবে আমাদের জীবনী প্রবেশের কিছুটা অজুহাত হয়তো খাড়া করা গেল। এরপর আমরা শুরু থেকে শুরু করতে পারি, অর্থাৎ এর পরের পর্বের নাম অন্তরের প্রথম অঙ্ক। অন্তরের প্রথম অঙ্ক। আমরা আগের অঙ্ক কখন ছিল? 1981-তে। এবারের অঙ্ক হবে 1970-এর মাঝামাঝি। ইংরেজি ভাষী জগতে অবিনির্মাণের প্রথম কেতন ওড়ে বেলজিয়ান তাত্ত্বিক পল দি মানের পৌরোহিত্যে। 70-এর দশকে দিমান ও তার 3 পুরুষ বন্ধু জে হিলিস মিলার, জিওফ্রি হার্টম্যান এবং হ্যারোল্ড ব্লুম মার্কিন তথা ইংরেজি ভাষী বিদ্যায়তনিক মহলে বেশ একটা আলোড়ন ফেলে দেন। সাহিত্য তত্ত্বে জাক দেরিদার আবাহনে যুগপৎ আগ্রহ ও অসুয়ার ঢেউ ওঠে মার্কিন বিশ্ববিদ্যালয়ে এবং ইংরেজি ভাষী সাহিত্য তত্ত্বের জগতে। এই চার পুরুষ মূর্তি একটি বইও বার করেন, সেখানেও দেরিদার একটি সুদীর্ঘ প্রবন্ধ ছাপা হয়। এই যে বইটি আমার কাছেই আছে, হয়তো উল্টো আসছে, যাই হোক। বইটির শিরোনাম ডিকনস্ট্রাকশন অ্যান্ড ক্রিটিসিজম, 1979 সালে প্রকাশিত। আর প্রত্যেক লেখকেরই এই বইতে ছিল একটি মাত্র কবিতা, পার্সি বিশ শেলির দ্য ট্রায়াম্ফ অফ লাইফ। দিমান ইয়েল বিশ্ববিদ্যালয়ে পাকাপাকি ভাবে যোগ দেওয়ার পর এই চতুষ্টয় পরিচিত হলেন ইয়েল স্কুল অফ ক্রিটিসিজম নামে। কিন্তু সত্যি কি মার্কিন দেশে এই 4 পুরুষ বিনে অন্য কোনো অবিনির্মাণের সমজদার ছিল না? 1984 সনে যখন পল দি মান গত হন, তখন তারই ছাত্রী বারবারা জনসনকে আগে থেকে ঠিক করা একটি কনফারেন্সে প্রয়াত শিক্ষকের স্থান নিয়ে কিছু বলতে অনুরোধ করা হয়। কিন্তু নিজের ভাষ্য উপস্থিত করলে চলবে না, বলতে হবে শিক্ষকের বিষয়। বারবারা জনসন স্পিভাকের একজন সহকর্মী বন্ধু, তখন অধ্যাপনায় প্রবেশ করেছেন। তার নিজের সারা জীবনের কাজ 19 শতকের সাহিত্যিক মেরি শেলি সংক্রান্ত হলেও তিনি ফরাসি ভাষাতে সুপণ্ডিত এবং গায়ত্রী স্পিভাকের মতোই তিনি দেরিদার প্রথম দিকের অনুবাদক। আমরা হয়তো জানি অনেকেই বারবারা জনসনের অনুবাদে আমরা দেরিদার ডিসেমিনেশন নামক প্রবন্ধ সংগ্রহ করেছি। 1981-তে প্রকাশিত হয়ে গেছে তা, আর এটা হলো 1984-র ঘটনা। এই ঘটনা নিয়ে এই যে তাকে ডাকা হলো একজন পুরুষের বদলি হিসেবে, তার ব্যাপারেই বলতে, এই ঘটনা নিয়ে বারবারা লেখেন একটি চোখা প্রবন্ধ, শিরোনাম জেন্ডার থিওরি অ্যান্ড দ্য ইয়েল স্কুল, এবং তীক্ষ্ণ সরস শ্লেষে আপন শিক্ষক ও তার বন্ধুদের বিদ্ধ করে তাদের লেখায় উক্ত পুরুষতান্ত্রিক কলগুলি খুলে খুলে দেখান।
যদিও সঙ্গত কারণেই রেহাই পান দেরিদা। এই প্রবন্ধে জানতে পারি যদিও বিমানের কাছে গবেষণারত ছাত্রীরা যেমন বারবারা জনসন নিজে, শোষানা ফেলম্যান, গায়ত্রী স্পিভাক ছিলেন দেরিদার নিবিষ্ট পাঠক, তথা তথাকথিত এল স্কুলের ক্যাননে কিন্তু ঠাঁই পান হ্যারল্ড ব্লুমের মতো পুরুষ জ্ঞানবৃদ্ধ, যার কাজের সঙ্গে অবিনির্মাণের কোনো সম্পর্কই নেই। অথবা স্থান পান জিওফ্রি হার্টম্যান, যিনি অবলীলায় লিখতে পারেন, বারবারা জনসনই জানাচ্ছেন, সাহিত্য পাঠ অনেকটা মেয়েদের ঝাড়ি মারার মতো, গার্ল ওয়াচিং, এতে নাকি আত্মার ব্যাপ্তি ঘটে। যাই হোক, এই প্রবন্ধেই আমরা পাই একটি আশ্চর্য সংবাদ। যখন ওই পুং চতুষ্টয় শেলির কবিতা ঘিরে অবিনির্বাণের মার্কিন পাকস্থলী পাত্র ম্যানিফেস্টো প্রস্তুত করছেন, তখন দিমানের 4 ছাত্রী, এরা সবাই ইতিমধ্যে প্রতিষ্ঠিত, অধ্যাপনায় রত শোষানা ফেলম্যান, গায়ত্রী স্পিভাক, মার্গারেট ফার্গুসন এবং বারবারা নিজে, পরিকল্পনা করেন এমন এক সংকলনের যার বিষয় হবে মেরি শেলির লেখা কালোজয়ী গথিক উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইন। অর্থাৎ সঙ্গত করা জুড়ি পাঠ নয়, জবাবি পাঠও নয়, অন্তর্ঘাতী নির্ঘোষ। সংকলনটি অবশ্য কখনোই আর লেখা হয়ে ওঠেনি, এবং যদিও বারবারার মতো গায়ত্রী সারা জীবন মেরি শেলি নিয়ে ক্ষতগ্রস্ত থাকেননি, তবু আমরা জানি কয়েক বছর পরেই লেখা একটি অবিস্মরণীয় প্রবন্ধটির নামের মতে আখ্যানে কাজ করে যেন একটি কৃত্রিম গৌরবের রূপক হিসেবে, কৃত্রিম আর্টিফিশিয়াল উম এর রূপক হিসেবে। এই পাঠের পাশেই আমাদের মনে পড়ে দেরিদার বক্তব্য, পুরুষতন্ত্রে পুরুষ কেবল নিজেকে নারীর আগে কিন্তু বসায় না, বসায় যৌনের আগে কিন্তু বসায় না, বসায় যৌন ভেদেরও আগে। আমরা অতএব জেনে শিহরিত হই যে 4 নারীর পরিকল্পিত ওই সংকলনের নাম ঠিক ছিল দ্য ব্রাইড অফ ডিকনস্ট্রাকশন অ্যান্ড ক্রিটিসিজম। ব্রাইড অর্থে বধূ কিন্তু কেবল নয়, জনসনের কথায় মনস্ট্রাস ডাবল। এই না হওয়া পরিকল্পনা আর অবিনির্মাণের মনস্ট্রাস ডাবলের কথা নিয়ে এর বেশি বলার আজ সুযোগ নেই, কিন্তু আবার এই প্রসঙ্গে আমি অন্তিম পর্বে ফিরবো, তাই কথাটা মনে রাখবেন। তাহলে আপাতত কি দাঁড়ালো? অন্য এক চরিত্রের, বারবারা জনসনের ফোকাল বৃত্তান্ত পথে আমাদের গল্পে প্রবেশ করেছেন গায়ত্রী স্পিভাক। তার সাক্ষাৎ পেয়েছি গত শতাব্দীর 60-এর দশকের শেষে। তিনি ইতিমধ্যে দেরিদার অফ গ্রামেটোলজি অনুবাদ করে ফরাসি ভাষা তথা অবিনির্মাণের সরকারি মান্যবৃত্তে প্রতিষ্ঠিত, কিন্তু নারীবাদের অন্তরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সাহিত্য তত্ত্বের অবিনির্মাণী অনুষঙ্গে। এবার আমাদের আখ্যানের দ্বিতীয় অঙ্ক। পরের পর্বের নাম অন্তরের দ্বিতীয় অঙ্ক। আমরা তৃতীয় অঙ্ক প্রথমে বলেছি, তারপর প্রথম বললাম, এবার দ্বিতীয় অঙ্ক। 1980 সালের ঘটনা। ততদিনে স্পিভাকের অনুবাদে জাক দেরিদাকে চিনেছে গোটা ইংরেজি ভাষী জগৎ, যার বেশিরভাগটাই সেদিনের ভাষায় তৃতীয় বিশ্ব, যাকে আজকে আমরা বলি গ্লোবাল সাউথ। আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দেব এই অনুবাদটির নীরব প্লাবনের কথা। এক অশ্বেতকায় ইউরোপীয় নারী, ফরাসি ভাষী নন, এমনকি ফরাসি বিদ্যার ছাত্রীও নন, এমন হাজার না এর ওপার থেকে আসা একজনকে তার সর্বোত্তম সৃষ্টির দায় সঁপে দেরিদাও কি আমাদের সবাইকে, আজ আমরা যারা সেই আগুনে হাত পুড়িয়েছি, ঋণী করেননি? এমন অপর কেউ যে তার বইটি একটি ক্যাটালগ থেকে আপত্তিকভাবেই বেছে নিয়েছেন এবং মূল ফরাসিতে পড়ার জন্য তা অনুবাদ করার বাসনা নিয়ে সোজা লেখকের দরজায় গিয়ে কড়া নেড়েছেন, এই কথাটা দেরিদার খুব মনে ধরেছিল। সে বৃত্তান্ত গায়ত্রী বারবার উল্লেখ করেছেন। বিপ্লবের ওই মুহূর্ত পরে ছাপিয়ে গেছে, আগেই বলেছি, সরকারি ছাপ মারা অবিনির্মাণের সীমানা। গায়ত্রীর মৌলিক প্রয়োগে অবিনির্মাণ তার খেলা শুরু করেছে বৃহৎ বিশ্বে। হয়তো তত্ত্বে স্বাক্ষরকারী পিতার আইনের অভিপ্রায়ের উজানেই, কিন্তু সেইটাই প্রথমত এই সদর্থক অন্তর্ঘাত, ও দ্বিতীয়ত লেখকের অভিপ্রায়ের উজানে এই অপারিয়া যাত্রা, এই দুইবার যে হ্যাঁ বলা, ইয়েস ইয়েস, এই সদর্থক অন্তর্ঘাতই কি অবিনির্মাণের আঁতের কথা নয়? দেরিদাই তো পরে মার্কসের অশরীরী গোষ্ঠী অর্থাৎ স্পেক্টার্স অফ মার্কস, আবার গায়ত্রীর অনুবাদের স্মরণ নিলাম, এই বইতে লিখবেন যে অন্টোলজিক্যাল অন্যায় আর বর্তমান জীবনের সামাজিক অন্যায়, এই দুইয়ের অসম্পৃক্ত সমাপতনই অবিনির্মাণের অন্তরের সমস্যা, এবং ল আর জাস্টিসের দ্বন্দ্ব সম্পর্কে খুঁজবেন এর সমাধান। আমাদের তাই খুব জানতে ইচ্ছা করে
দেরিদা জীবনের উপান্তে পৌঁছে তার ওই বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে ঠিক কি ভেবেছিলেন, কতদূর ঠাহর করতে সক্ষম হয়েছিলেন এই বিপ্লবের উচ্ছ্বাস, উন্মেষ? উত্তর সহজ নয়। কারণ আমরা জানি, যদিও তিনি একটি প্রবন্ধে ঘোষণা করেন অবিনির্মাণের প্রকল্প হলো ইউরোপের ঝুঁটি ধরে এক প্রবল ঝাঁকানি, যা কেবল আসতে পারে ইউরোপের বাহির থেকেই। আমি ভাবানুবাদ করলাম, দেরিদা যেটা লিখেছিলেন সেটা পড়ছি: a radical shake-up which can come only from the outside and which takes place in the violent relationship, be it linguistic, ethnographic, economic, or military, between all of the West and its other. তবু তিনি আবার এই অংশেরই স্পিভাকৃত পাঠের কোনো প্রতিক্রিয়া জানান না, যদিও গায়ত্রী যখন এই মর্মে তার বক্তব্য পেশ করছিলেন তখন সেই পাঠপ্রস্থানের মুহূর্তে দেরিদা ছিলেন সশরীরে উপস্থিত। কি সেই ঘটনা? এই অঙ্কের যবনিকা উঠছে 1980 সনে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে। সেবার দেরিদার ছাত্র, অনুগামী ও বন্ধুরা যথা জঁ-লুক ন্যান্সি, ফিলিপ লাকুলাবার্ট, সারা কফম্যান আয়োজন করেন একটি সম্মেলনের। শিরোনাম: দ্য এন্ডস অফ ম্যান, স্পিন-অফস ফ্রম দ্য ওয়ার্কস অফ জাক দেরিদা। স্পিভাক এখানে ফরাসি ভাষায় একটি পেপার পাঠ করেন, যেটি পরে ইংরেজিতে লিমিটস এন্ড ওপেনিংস অফ মার্কস ইন দেরিদা নামে প্রকাশিত। এই সম্মেলনেই একটি সূত্রে আমরা জানতে পারি, দেরিদা এবং তার অনুগামীদের দ্বারা পরিবেষ্টিত গায়ত্রী সদর্পে ঘোষণা করেন এক বামপন্থী অবিনির্মাণের। আমাদের মনে পড়তেই পারে লেফট হেগেলিয়ান্স বা বামপন্থী হেগেলিয়ানদের কথা, কার্ল মার্কস যাদের অন্যতম। যদিও গায়ত্রীর সাহস লক্ষ্য করুন, তিনি সোজাসুজি জানান হয়তো দেরিদা স্বয়ং তাঁরই নির্দেশিত অবিনির্মাণের এই বিশেষ ঝোঁকটির ব্যাপারে আর ততটা উৎসাহী নন। কোন ঝোঁক? ইউরোপ আর তার অপরের সংঘর্ষ সংক্রান্ত দেরিদার যে ঘোষণার স্মরণ তিনি নেন তা আমরা ইতিমধ্যেই উদ্ধৃত করেছি। পাশ্চাত্যের বিরুদ্ধে অবিনির্মাণকেই খাড়া করে এবং দেরিদাকেই সাক্ষী মেনে স্পিভাক যেন বয়ান পেশ করলেন স্ট্রাসবুর্গের সেই প্লাবনের। যে স্পিভাক যে বয়ান পেশ করলেন সেই বয়ানের বিষয়ই কারা, গতি নির্ধারক বিষয়ই কারা? স্পিভাকের কথায় তারা হলেন নারী, পাশ্চাত্যের পরপারের ওরা, পুঁজিবাদের যত বাতিল উপচে পড়া অসহায় তারা। কোট: উইমেন, দ্য নন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, দ্য ভিকটিমস অফ ক্যাপিটালিজম, আনকোট। এই ঐতিহাসিক কনফারেন্সে স্পিভাক অন্তত আরো দুটি দাবি করেন। এক, এই পথে ভাবতে হলে মার্কসের পুনর্পাঠ অবিনির্মাণকে করতেই হবে, কারণ তিনি বলছেন যদিও শ্রমলিপ্ত শরীরও একটি পাঠ্যের মতোই, তা একটি বিশেষ পাঠ্যও বটে। আপনারা এখানে অন্তর্ঘাতটা লক্ষ্য করুন। অবিনির্মাণের যারা দর্শন বিভাগপন্থী পাঠক তারা বলবেন সবই তো টেক্সটের মতো, তা কোনো কিছুকে আলাদা করে কেন গুরুত্ব দেব, তাহলে তো সেটা পার্থিব রাজনীতি হয়ে গেল। কিন্তু স্পিভাক বলছেন যদিও শ্রমলিপ্ত শরীরও একটি পাঠই বটে, একটি পাঠ্যই বটে, একটা টেক্সটই বটে, কিন্তু তা একটি বিশেষ পাঠ্য। আমাদের এই সময়ে তা একটি বিশেষ পাঠ্যর গুরুত্ব পাবেই, পেতেই হবে। তেমনই আবার জেন্ডার্ড সাবঅল্টারনেশন। আর দুই, এই পথেই অবিনির্মাণকে জিওপলিটিক্সের পার্থিবতায় আহ্বান করলেন গায়ত্রী। এই সম্মেলনে মূলধারা দেরিদাপন্থীরা বিভাজন করেছিলেন দুই রকমের রাজনৈতিকতার। তারা একদিকে রেখেছিলেন এক প্রকার শুদ্ধ, প্রপার, ফিলোসফিক্যালি সার্টিফাইড পলিটিক্সকে, আর অপরদিকে রেখেছিলেন আন্তর্জাতিক সম্পর্ক, কেজো, পার্থিব পলিটিক্স। অচ্ছুত করে রেখেছিলেন যেন তাকে। গায়ত্রীর শানিত যুক্তিতে অবিনির্মিত হলো এই রক্তহীন বিভাজনটি। মানব শ্রমের আন্তর্জাতিক ভেদের উপর নির্ভর রাজনৈতিকতাকে অবিনির্মাণের সরকারি পন্থা থেকে নির্বাসন দেওয়া এই প্রস্তাবকে গায়ত্রী আক্রমণ করে বললেন এ তো এক প্রকার কোট আনএক্সামিন্ড বাইনারি কনসেপশন, অপোজিশন, আনএক্সামিন্ড বাইনারি কনসেপশন, আনকোট। আপনাদের মনে থাকতে পারে একটি বিখ্যাত দার্শনিক কথা আছে যে আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। আর তিনি এটাকে কি বললেন, আক্রমণ করলেন কিভাবে? ওই রক্তশূন্য অবিনির্মাণী পার্টকে, যেখানে পার্থিব পলিটিক্সকে দূরে সরিয়ে রাখা হয়েছে, আনএক্সামিন্ড বাইনারি অপোজিশন। গায়ত্রীর এই তর্কটির সমজদার সৈনিক হতে হলে আগেই যেমন উল্লেখ করেছি তার ভ্যালু অর্থাৎ মার্ক্সীয় লেবার থিওরি অফ ভ্যালু, বিশেষত ইউজ ভ্যালু সংক্রান্ত লেখাগুলি পড়ে ফেলতেই হবে। এই পাঠ্যগুলি কিন্তু দেরিদা স্পেক্টার্স অফ মার্কস শীর্ষক বক্তৃতা মালা প্রকাশের আগেই অবিনির্মাণের কর্মমুখ ঘুরিয়ে দিয়েছিল মার্কসের দিকে, এবং আমার মতে তা এক নির্জন কিন্তু মৌলিক অবিনির্মাণের পথ। প্রমাণ:
অবশ্যই দেরিদার সঙ্গে তার তর্ক, যে তর্কে আদৌ দেরিদার পক্ষ নিতে আমরা অপারগ, সেই প্রসঙ্গেও আজ বিস্তারে বলা অসম্ভব। আমি সম্প্রতি একটি লেখায় দেখিয়েছি বাংলায় অবিনির্মাণের একটি মূলগত রূপক হতে পারে অন্তর, এই কথাটি, এই শব্দটি যার অর্থ যেমন ভেতর অভ্যন্তর তেমনি আবার ভেদ ডিফারেন্স। এখন আমরা দেখতে পাচ্ছি গায়ত্রীর স্বাক্ষর যেন ওই অন্তরেরই একরকম ফিগারেশন, অবয়ব বা রূপ প্রতিমা। দেখুন, অবিনির্মাণের প্রাতিষ্ঠানিক যে দর্শন বা ফিলোসফির ডিসিপ্লিনমুখী রূপের অন্তরে গায়ত্রী কি প্রতিষ্ঠা করলেন সাহিত্যকে। আবার পুরুষ সাহিত্য তত্ত্বের বিপ্রতীপে তিনি নারীবাদী অবিনির্মাণ কর্মী হয়ে উঠলেন। অপরদিকে কিন্তু পেশাগত অবিনির্মাণ ব্যবসায়ীর নিকট তিনি বড় বেশি মার্ক্স ঘেঁষা। আবার প্রথাগত মার্ক্সবাদীর মনে হতেই পারে গায়ত্রী বড় বেশি দেরিদার দিকে ঝুঁকে। অর্থাৎ তার স্বাক্ষর উপচে পড়ে যে কোনো আইনানুগ, ডিসিপ্লিনড তথা পিতৃতান্ত্রিক এক অন্ত পাঠের সীমানা ছাড়িয়ে প্রতিরোধে, প্লাবনে। আলোচনার সঙ্গে সম্পৃক্ত আমার একটি অভিজ্ঞতা উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। আজ থেকে 1 দশক আগে 2014-15 অফ গ্রামাটোলজির স্পিভাকৃত অনুবাদের একটি পরিমার্জিত সংস্করণ প্রকাশ করে জনস হপকিন্স ইউনিভার্সিটি প্রেস, আজ থেকে 10 বছর আগে। ইতিমধ্যে দেরিদার মৃত্যু হয়েছে এবং তার লেখাপত্রের বন্দোবস্ত ও অনুবাদের দায় তথা উত্তরাধিকার যাদের উপর বর্তেছে তাদের এবার ধৈর্যের বাঁধ ভাঙতে বসেছে। বোধ করি অফ গ্রামাটোলজি বইটির প্রপার দেরিদা লিমিটেড আইএনসি ছাপমারা সরকারি অনুবাদ ও সেই সূত্রে দেরিদার লেখনপঞ্জি হতে স্পিভাকের নাম চিরতরে মুছে ফেলার সুপরিকল্পনায় বাধা পড়াই এর কারণ হবে। বাধা পড়লো কেন? আবার একটা নতুন এডিশন এসে গেল অনুবাদের। জিওফ্রি বেনিংটন, মান্য দেরিদা বিশেষজ্ঞ, স্পিভাকের অনুবাদ করা নব্য সংস্করণের একটা যাকে বলে রাবিশিং রিভিউ লেখেন লস অ্যাঞ্জেলেস রিভিউ অফ বুকস পত্রিকায়। লেখাটি বিনামূল্যে পাওয়া যায় অনলাইন, আপনারা পড়ে দেখতে পারেন। শিরোনামেই বেনিংটনের গনগনে মেজাজ প্রকাশ্য। কি শিরোনাম? এম্বারেসিং আওয়ারসেলভস, অর্থাৎ দেরিদার মান্য শিষ্যকুল। আমার কাছে কিন্তু মজার কথা হলো কিভাবে এই রিভিউয়ের সূত্র ধরে এই বঙ্গে স্পিভাক বিদূষণের নতুন জোয়ার এলো। হলবার্গ পুরস্কারের মতো বাঙালিবদ্ধ কোনো কবচ তখন নেই। আজ থেকে প্রায় 1 দশক আগে তখন এক অন্য আবহ। যারা স্তর তোলেন তাদের ভাবখানা ছিল এই, যেন এইবার আসল লোকের হাতেই, অর্থাৎ দেরিদা এস্টেটের একজন কার্ড ক্যারিং মেম্বারের হাতেই, যিনি ফরাসি বিদ্যায় দীক্ষিত, খুলল স্পিভাকের কীর্তির আসল সত্য। অনুবাদটা আসলে দাঁড়ায় না। আমি তো ফরাসি ভাষায় বিশেষজ্ঞ নই, তাই গত 50 বছর যাবৎ চালু অফ গ্রামাটোলজি অনুবাদ কতটা নিখুঁত, কতটা প্রপার তা বিচারের যোগ্যতা আমার নেই। কিন্তু বিদূষণের অত বাঙালিরা বেনিংটনের রিভিউয়ের এক শাশ্বত স্বীকৃতি কিন্তু খেয়াল করলেন না। এই আক্রমণাত্মক রিভিউয়ে দেখছি স্বীকার করা হয়েছে যে প্রকাশের 40 বছর পরেও, অর্থাৎ অবিনির্মাণ অধ্যয়নের 4 দশক পার করেও স্পিভাকের লেখা বিখ্যাত সেই প্রস্তাবনার গুরুত্ব বিন্দুমাত্র হ্রাস পায়নি। বেনিংটনের রিভিউ প্রকাশের পর এদেশে, বিশেষত আমাদের দেশে বাংলায়, স্পিভাক বিদূষণের যে নতুন হাওয়া লেগেছিল সেই ঝোঁকে এই স্বীকৃতিটুকু কিন্তু চাপাই পড়ে গেছে। উৎসাহী পাঠক, শ্রোতা অনুগ্রহ করে একবার দেখে নেবেন, কারণ বেনিংটনের প্রশংসাটি যেহেতু একজন সমালোচকের প্রশংসা, সর্বোচ্চ স্তরের। এই 4 দশকের মধ্যে 3 দশক কিন্তু দেরিদা নিজেই নতুন অনেক লেখা প্রকাশ করেছেন। তার মৃত্যুর পরেও প্রকাশ হচ্ছে তার সেমিনার গুচ্ছ। অতএব অবিনির্মাণ বিষয়ে কথা বলতে হলে স্পিভাকের লেখা ওই প্রস্তাবনা অফ গ্রামাটোলজির প্রেফেস কিন্তু পড়ে দেখতেই হবে। আর যদি বাংলায় পড়তে চান তাহলে তো আছেই মাইল ফলক সম অবিনির্মাণ অনুবাদ। এবার আমার শেষের কথা। আমি এই সুযোগে জীবন সংক্রান্ত আখ্যান থেকে নিষ্ক্রমণের পথ খুঁজে নেব, আর গায়ত্রীর নিজস্ব অবিনির্মাণী চাল বিষয়ে কয়েকটা খুব সাধারণ কিন্তু বুনিয়াদী কথা বলে এই আলোচনা ইতি টানব। কি কি তবে তার মতে অবিনির্মাণের মূল প্রতিজ্ঞা? ক, প্রথমত গায়ত্রী জানাচ্ছেন অবিনির্মাণ যে কোনো জ্ঞান কাণ্ড বা এপিস্টেমোলজি বিষয়ে অথবা পড়া বা ট্রান্সেন্ডেন্টাল যে কোনো বয়ান বিষয়ে সদা সন্দিগ্ধ। প্রথম কথা, গোড়ার কথা বলার যে কোনো দাবি সে নাকচ করবেই। সব প্রতিজ্ঞার পেছনে সে দেখে ঘোষিত বা অঘোষিত প্রাথমিক জ্ঞান বা আইনের ছায়া, অর্থাৎ উপনিবেশ বা পাশ্চাত্য ইম্পিরিয়ালিজম পূর্ব মহিমাময় কোনো অতীত চারণের প্রয়োজন নেই, যখন সব ভালো ছিল, আমাদের আদরের জাতিভেদ ছিল, নারী নিচে ছিল ইত্যাদি।
সেখানে যাওয়ার দরকার নেই, বর্তমানের অসম ব্যবস্থার অন্তহীন সমালোচনাই যথেষ্ট। গায়ত্রীর কথায় কোট, সুতরাং যেখানে দাঁড়িয়ে আছি অসম অনুলাপের ফাটলে আনকোট, সেই অনুষঙ্গ বা কনটেক্সট থেকেই অবিনির্মাণের আলাপ শুরু হয়। খ, দ্বিতীয়ত গায়ত্রী আমাদের জানিয়েছেন অবিনির্মাণ নতুন নতুন কথা বলে আসর মাত করতে উদ্গ্রীব নয়, তার দৃষ্টি বরং নিবদ্ধ কোট যা ধোপে টিকছে তার প্রতি, যা ধোপে টিকছে তার প্রতি। কি করে টিকলো, কোন ফাঁসা জায়গায় কিসের তাপ্পি বা মার দিয়ে টিকলো, তার প্রতি আনকোট। এখানেই কিন্তু আবার একজন ইউরোপীয় নারীর অন্তর্ঘাত। গায়ত্রী বারবার অবিনির্মাণের এই বুনিয়াদী কথাটাকে উপস্থিত সামাজিক নিয়ম, বর্তমানের আইন আর তার দ্বারা প্রতিষ্ঠিত মানবে মানবে জোর করে যে ভেদাভেদ তৈরি হচ্ছে তার উজানে, তার বিরোধে, তার প্রতিরোধের দিকে ঠেলে দিয়েছেন অবিনির্মাণকে। এই সূত্র ধরেই আমি অন্য একটি লেখায় প্রস্তাব করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধে লিখেছেন, সাহিত্য অর্থেই একত্র থাকিবার ভাব, মানবের সহিত থাকিবার ভাব, মানবকে স্পর্শ করা, মানবকে অনুভব করা, আমরা এগুলো সবাই জানি। তেমনই কিন্তু গায়ত্রী স্পিভাক খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন অবিনির্মাণের গোড়ার কথাটা হলো কোট, অবিনির্মাণ টেকসই বস্তুর তাপ্পি খোলে, টেকসই বস্তু তাপ্পি খোলে, জ্ঞানের সুপ্রতিষ্ঠিত ভূমিতে অন্তহীন কম্প লাগায়। উদ্ধৃতি শেষ। এবার যদি এই জোড়া, একদিকে সাহিত্যের সহিতত্ব জোড়া আর এই অবিনির্মাণের খোলা, তাপ্পি খোলা, এই দুটোকে একত্র করে বলি যে সাহিত্য সমাজের, আইনের, নিয়মের, ইতিহাস নির্দিষ্ট বুননের ঠিক সেই সেই জায়গায় আক্রমণ করে যেখানে সহিতের জোড়া দেওয়া আছে গায়ের জোরে, গোজা মিলে অথবা নিয়মের দোহাই দিয়ে, তাহলে কেমন হয়? অর্থাৎ যেখানে সুতো ধরে টান মারলে নিয়মের যুক্তাক্ষরী তাপ্পি জোড়ার জায়গা বরাবর আগাগোড়া ফেঁসে যাবে, ফেরে যাবে, সেই সব জায়গাতে বাধ্যতাই ভর করে ঘনিয়ে আসে সাহিত্যের মুহূর্ত, অবিনির্মাণের মুহূর্ত। এবার তাহলে আমরা বুঝতে পারি গায়ত্রী কেন লিখবেন কোট, যে দর্শন সাহিত্যকে স্বাগত করে, যে দর্শন সবসময় প্রকরণের দোহাই না দিয়ে কল্পনার বরাভয়ে আচরণ করতে পারে আনকোট, তাই অবিনির্মাণের প্রার্থিত। আমরা জানি অন্টোলজি আর এপিস্টেমোলজিকে এথিক্স দিয়ে প্রতিস্থাপন বা নব্য মার দেওয়া যাকে বলেছেন, তাপ্পি দেওয়াই গায়ত্রীর সারা জীবনের কাজের নির্যাস। তেমনি বারবার তিনি নিজেকে সামান্য সাহিত্য তাত্ত্বিক বলে যে সদর্প ঘোষণা করেছেন, তার মূলেও আছে এথিক্স বা অপরাশক্তির প্রতি তার এই দায় ভারের স্বীকৃতি। যেমন কলকাতায় দেওয়া একটি বক্তৃতায় তিনি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন, উদ্ধৃত করছি, কল্পনা শক্তি যুক্তিকে রক্ষা করে। উদ্ধৃতি শেষ। এবার অবিনির্মাণের তৃতীয় প্রতিজ্ঞা। গায়ত্রী আমাদের জানাচ্ছেন অবিনির্মাণ প্রশ্ন করে কি বাকি থাকলো, কি উপচে গেল। অর্থাৎ ভাব কেঁদে মরে ভাঙা ভাষা, কিন্তু ভাষা তো কেবল বাধ্যতেই ভাঙা নয়, তার বেশ কিছুটা জোর করে ভেঙে বা তাপ্পি মারা, জোর করে ভেঙে তারপর তাপ্পি মারা, এই এক্সেস বা দেরিদা যাকে বলবেন সাপ্লিমেন্টারিটি, গায়ত্রীর নিজস্ব অবিনির্মাণের একটি মহতী চালিকা শক্তি। কি উপচে যায়, যথা ওই অপরাশক্তির ধারণা। আজকের নির্ধারিত সময়ে এই সাপ্লিমেন্টারিটি নিয়ে আলোচনা তো সম্ভব নয়, কিন্তু মন দিয়ে পড়লেই আমরা বুঝতে পারবো কিভাবে এই উপচে যাওয়ার অবয়ব গায়ত্রীর মার্কস পাঠকে নিয়ে গেছে স্বয়ং দেরিদার মার্কস পাঠের উজানে। আমি ইচ্ছে করে উদ্বৃত্ত এই বাংলা শব্দটা ব্যবহার করলাম না, কারণ সাপ্লিমেন্ট কিন্তু আইনের বাইরে উপচে পড়া প্লাবন, যা কেবল প্রয়োজনের অতিরিক্ত তা নয়, এমনকি আইন সংস্থাপনের গোড়ায় যে জুলুম, যে বিপ্লব, আবার সেই কথাটাকে চেপে দেওয়ার যে ভায়োলেন্স, তারও দোতক। আর এই কথাটা বুঝলে আমরা অনুধাবন করতে পারবো কেন আপাতভাবে পুঁজিবাদী ব্যবস্থা এবং তার বাহিরের একটি ক্যাটাগরি ইউজ ভ্যালু গায়ত্রীর পাঠে হয়ে উঠবে মার্ক্সবাদী অবিনির্মাণের প্রধান কবচা। আর এখানেই গায়ত্রী আমাদের আজকের আলোচনায় আমরা বারবার দেখেছি অবিনির্মাণের আগুন নিয়ে যেন দৌড় মেরেছেন ইউরোপের বাহিরের দিকে। তার সুসমাচার যেন গ্রাহ্য সরকারি পাশ্চাত্য দর্শন বিভাগে মান্য সিলেবাসে নির্ধারিত শান্ত এক অন্ত অনুশাসনের খাঁচায় বন্দি দেরিদার যে পাঠ্যক্রম, তার বাহিরের দিকে ক্যানন বহির্ভূত প্রতিস্পর্ধী অবিনির্মাণের ভাষ্য। গ্রিক পুরাণের সেই প্রমিথেউসের মতোই যেন আমাদের জন্য অবিনির্মাণের কর্মভার তিনি নিয়ে এসেছেন চুরি করে, যদিও আগুন তো সবার, তার উদ্বৃত্ত কি, অন্যথায় বা কি? আরো প্রশ্ন, একজন নারীকে কি প্রমিথেউসের সঙ্গে তুলনা করা আদৌ যথাযথ? এখানেই আমাদের চকিতে মনে পড়তে পারে
মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসের গোটা শিরোনামটি ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথেউস, অথচ লিখেছিলেন তো একজন নারী। আবার দেখুন, যদি ব্রাইড অফ ডিকনস্ট্রাকশন নামক সংকলনের পরিকল্পনায় থাকে নারীবাদী বন্ধুতা ও প্রতিস্পর্ধার ইঙ্গিত, চার নারীর বন্ধুতা, তবে এখানে আছে একাকী এক নারীর উত্তর ঔপনিবেশিক স্পর্ধা অবিনির্মাণের অন্তরে অন্দরে। আলোচনার শেষে জানাই, যে প্রশ্নটি আপাতত মুলতবি থাকলো তা হলো, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক কি আদৌ প্রথাগত অর্থে পোস্ট কলোনিয়াল তাত্ত্বিক? এখানে আলো ফেলতে হলে আমাদের জানতে হবে সাবঅল্টার্ন স্টাডিজ এর মঞ্চে তার প্রবেশ ও সাহিত্যতাত্ত্বিক হিসেবে প্রান্তিক অবস্থানের আখ্যান। প্রশ্ন করতে হবে, কেন তার বই ক্রিটিক অফ পোস্ট কলোনিয়াল স্টাডিজ নামে যা প্রকাশিত, তার প্রাথমিক শিরোনাম ছিল ডোন্ট কল মি পোস্ট কলোনিয়াল। এবং সময় নিয়ে পড়তে হবে বহু আলোচিত কিন্তু এখনো জটিল রহস্যের আধার সেই প্রবন্ধ ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক। সেই কথাগুলো পরের কোনো বৈঠকের জন্য মুলতবি রেখে আমি এখানেই শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা আলোচনা আমরা শুনলাম আজকে। আহ যদি কারুর কিছু প্রশ্ন এসে থাকে আমাকে একটু ইউটিউব থেকে জানালে ভালো হয়। না, কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি না। যদিও আজকের এই সংক্ষিপ্ত সময়ে এবং যেহেতু অনেকটা অংশ জুড়েই প্রথমটায় তাত্ত্বিকতার একটা বেশ গভীর দিক তুমি তুলে আনলে, সেখান থেকে প্রায়োগিক যে একটা অংশ স্পিভাকের আর কি রয়ে গেছে জীবনে, যেটা কথাও তিনি বারবার তার বক্তৃতায়, সাক্ষাৎকারে, লেখায় উল্লেখ করে থাকেন, তার যে শিক্ষা বিষয়ক যে ভাবনা এবং তার প্রয়োগের দিকগুলো। যদিও ঠিক মানে এইখান থেকেই আমার মনে হচ্ছিল যে সাম্প্রতিক একটি সাক্ষাৎকার পড়তে গিয়ে যে উনি কোথাও সেইভাবে মানে কি মেথড ফলো করে উনি আহ, এই যে ওর যে স্কুল যেগুলো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডার জুড়ে রয়েছে আর কি, 6টি স্কুলের কথা বলেন, সেখানে কিছু গল্প বলেন কিছু, কিন্তু খুব স্পষ্ট করে আমরা কোথাও দেখি না বা পাই না সেভাবে। এক জায়গায় তো প্রায় খানিক মানে ওখানে গিয়ে দেখতে মনে বলে আসুন এখান থেকে বসে ব্যাপারগুলো এ করা যাবে না, বা খুব যে মেথডকে ধরিয়ে না দিতে চাওয়া, এই যে সেটা যেন একদম মানে একভাবে স্পষ্টই করা আর কি, যে আহ, সেইভাবে বলবো না এগুলো বা এগুলো, এটা কি একটা অবিনির্মাণী আহ ঝোঁকই বটে, যে মানে যেরকম অর্থাৎ যখনই মানে এই মেথডকে স্পষ্টতা দেওয়ার মধ্যে দিয়ে কি একভাবে কোথাও মানে এটা কি মানে যেহেতু একটা নিরন্তর ওই ক্ষেত্র সন্ধান এবং ওই অপরের সঙ্গে যদি আমি খুব মেথডিক্যাল হয়ে ব্যাপারটায় চলি, তা এটা কি কোনো মানে এই জায়গাটা আমি স্পষ্ট করতে পারছি তোমাকে কতটা জানি না। আহ এইটা একটুখানি, এবং এই অংশটা তুমি প্রথমেই বলেছো আজকের জায়গায় যে এই জায়গাটা তুমি যাচ্ছ না, যতটুকু অংশ জুড়ে যে সময়কালকে নিয়ে তুমি কথা বলছো তার প্রেক্ষিতে। এবং দ্বিতীয় আমার আর একটা যেটা জানার কথা, তুমি জীবনের জায়গাটাকে বারবার আনছিলে, আমরা আহ যদিও মানে এটা তোমার থেকে আর একবার করে একটু শোনা এবং তার সঙ্গে একইভাবে মানে আমরা এক ধরনের জীবন ও সাহিত্য পড়ে থাকি, যে জীবনে আমরা বেসিক্যালি জীবন ও লেখালেখি পড়ার যেটার সঙ্গে আমি বা আমরা অনেকেই একটা দূরত্ব তৈরি করতে চাই চর্চার ক্ষেত্রে। কিন্তু আজকেও তুমি গায়ত্রী স্পিভাক সম্পর্কে আলোচনা করতে গিয়ে একভাবে জীবনের কথা আনলে, কিন্তু সেই জীবনকে দেখাটা যেটা তুমি দেখালে, সেইটা কিন্তু ঠিক আমাদের যে বাংলায় সাধারণত বা সাহিত্য চর্চার ক্ষেত্রে শুধু বাংলায় নয়, আমার ধারণা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, যে ওই জীবন ও সাহিত্য একভাবে তো শুরুর দিকে ওই স্পিভাকের মানে থিসিসের ক্ষেত্রেও মানে একদম শুরুটাই তুমি যেখান থেকে করলে,
সেইটা কোথাও আমার মনে হয় আজকের দিনে, অর্থাৎ জীবন তো একদম মুছে ফেলার একটা বিষয় নয় যে একদম তাকে সরিয়ে রাখতে হবে, অনেক দূরে রাখতে হবে, কিন্তু কিভাবে জীবনকে দেখবো এবং তার কাজের সঙ্গে সেই জায়গাটাকেও তুমি খুব সুন্দরভাবে ধরালে। এই দুটো জায়গা থেকে আমার আর কি আরেকটু তোমার থেকে মানে আরেকবার শুনতে চাওয়া। প্রথমটা আমি যেটা বললাম যে মানে কোথাও ওই যেহেতু আহ মানে আমি যদি খোলার জায়গাগুলোকে নিরন্তর ধরতে থাকি, তাহলে আমি একটা ক্ষেত্রে প্রান্তের মানুষের কাছে আমি যে শিক্ষা নিয়ে তাদেরকে যখন শিক্ষিত করতে চাইছি, কিছু শেখাতে চাইছি, বা তাদেরকে শেখানোর যে অর্থাৎ শিক্ষকদের জন্য যে শিক্ষণ পদ্ধতি তৈরি করতে চাইছি, সেই পদ্ধতি যদি খুব মানে একটা আহ নির্দিষ্ট কাঠামো ভিত্তিক কিছু হয়, সেটার মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হতে পারে বলেই কি উনি স্পষ্টত এই ধরনের জায়গাগুলোর মেথড নিয়ে কিছু বলার চেয়ে আশার দিকে জোর দেন? এইটা একটা প্রশ্নের দিক রইলো। আর দ্বিতীয়টা যদি মানে ওই যে জীবনকে তুমি এখানে যুক্ত করলে, কিন্তু জীবনকে যে একটা অন্য ভাবেও যুক্ত করেও একটা চর্চা তৈরি করা যায়, সেই দিকটাকে যদি আরেকবার একটু মানে জাস্ট সংক্ষেপে জোর দিয়ে আহ, একটু উম, আরেকবার আলোচনা করে দাও, আরেকবার বলে দাও। যেভাবে তুমি বললি ওটাটাই আলোচনাটা শুনলে আসবে, কিন্তু কোথাও গিয়ে একটা, যেহেতু অবিনির্মাণের একটা তাত্ত্বিক পরিসর অনেকটা প্রথম দিকটা আলোচিত হয়েছে এবং গোটাটা জুড়েই একটা তাত্ত্বিকতার সঙ্গে খুব সুন্দরভাবে তুমি ব্যাপারগুলোকে তুলেছো। কাজেই হয়তো সেখান থেকে যারা আমরা অবিনির্মাণের পাঠে অভ্যস্ত নই, অবিনির্মাণের বিভিন্ন ভাবনার সঙ্গে তার জায়গাগুলোতে অভ্যস্ত নই, সে এবং সাহিত্যকে পড়তে গিয়ে জীবনীকে মানে এটাও কোথাও একটা, ওই তো সৌরভ করগুপ্ত যখন বলছিলেন উনিও তো জীবনকে যুক্ত করে, ওই তো গায়ত্রী চক্রবর্তী স্পিবাকের জীবন ও তার কাজ, এই যে সরলীকরণ, সেইটা থেকে কিভাবে মানে আলাদা করলে ব্যাপারটাকে, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি বলবো যে আরেকবার একটু যদি তুমি সেইখানটা একটু আন্ডারলাইন করে দাও। হ্যাঁ সুদীপ্ত, ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। তো হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আহ, আহ, অনেকেই হয়তো একটু ভয় পেয়ে গেছেন যে তত্ত্বের দিকে, আবার তেমনি অনেকে একটু আশান্বিত হয়েছেন বা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এই জীবনের কথাটা তুলেছি বলে। এই দুদিকের দ্বন্দ্ব বা টানাপোড়েনের কথাটা কিন্তু স্পিভাককে পড়ার ক্ষেত্রেও বারবার আসে, সেটা আমি তো বলেছি। তো তোমার প্রথম প্রশ্নটাই এই মুহূর্তে তুমি নিজেই বললে যে ওনার যে স্কুলগুলো উনি চালান সেই নিয়ে কিছু বলা একটু মুশকিল, কারণ আমরা তো ওনার টেক্সট গুলো পড়ে পড়ে সেই বিষয়ে বলি। আর প্রথমত তো আজকের যে আলোচনাটা রেখেছিলাম সেটা বিভাগ কি করে হয়ে উঠলেন 1980-র দশকের প্রথমার্ধ অব্দি, সেটাই আমি বলেছি। এবং সবসময় ওনাকে যে পোস্ট কলোনিয়াল তাত্ত্বিক হিসেবে বলা হয়, যেন ধরে নেওয়া হয় পোস্ট কলোনিয়াল কথাটা ইতিমধ্যে প্রস্তুত, অথচ পোস্ট কলোনিয়াল কথাটা বা পোস্ট কলোনিয়াল কোন রকম ডিপার্টমেন্ট, কোন রকম চেয়ার যে আদৌ 1980-র দশকের প্রথম দিকে তৈরি হয়নি, সেই আহ, চিন্তাটা করাই হয় না। তো সেই জায়গাটাকে ধরার জন্যই প্রথমের অংশটা বলেছি যে পোস্ট কলোনিয়াল স্টাডিজ এর দিকে উনি যেন এগিয়ে যাচ্ছেন কিছু কিছু অন্তরের পথে, অবিনির্মাণ থেকে নারীবাদী অন্তরের পথে, আবার অবিনির্মাণ থেকে এক ধরনের মার্ক্সবাদী অন্তরের পথে, আন্তর্জাতিক শ্রম বিভাজন, ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবারের কথাটা যে আসছে না ওখানে, সেই ধরনের পলিটিক্যালের কথাটা যে আসছে না অবিনির্মাণের বাধ্য ছাত্রদের কথায়, সেই কথাগুলো বলতে বলতে কিন্তু এমন একটা জিনিসের দিকে এগোচ্ছেন যার কথা পরে পোস্টকলোনিয়াল স্টাডিজ হিসেবে পরিচিত হবে। সেই কথাটা ধরার জন্য আমার আলোচনাটা আজকে এখানে সীমাবদ্ধ রেখেছি। যে কথাটা বলা হয়নি এখন এই সুযোগে বলে দিই, সেটা রবার্ট ইয়ং, যিনি খুব বিখ্যাত পোস্টকলোনিয়াল স্টাডিজ এর একজন তাত্ত্বিক বলে তিনি স্বীকৃত এবং বিখ্যাত। রবার্ট ইয়াং কিন্তু একটি একটি বক্তৃতায় সরাসরি বলেইছেন যে ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, এই লেখাটি যখন লেখা হয় তখন পোস্টকলোনিয়াল স্টাডিজ বলে কিছু ছিল না, এবং এই লেখাতেই সম্ভবত প্রথম এখনকার অর্থে ক্রিটিক্যাল অর্থে পোস্টকলোনিয়াল ক্রিটিক, পোস্টকলোনিয়াল এই যে তাত্ত্বিক এই কথাটা প্রথম ব্যবহার করা হয় এই লেখাতেই প্রথম। প্রথম বলতে আর কি এই অর্থে, এখনকার মান্য অর্থে, এবং সবচেয়ে জোরের সঙ্গে এই লেখাতেই প্রথম ব্যবহার করা হয়। এর আগে সবাই ডিসকোর্স, পোস্ট কলোনিয়াল ডিসকোর্স অ্যানালিসিস করতো,
কিন্তু কলোনিয়াল ডিসকোর্স অ্যানালিসিস থেকে পোস্ট কলোনিয়াল যে ভঙ্গি, সেটা প্রথম ক্যান্ডেল সাবঅল্টার্ন স্পিক লেখাতেই ঘোষিত হয়। তার আগেও কিছু লেখাতে উনি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক কথাটা লিখেছেন। তো আমি সেই জন্য সেই অবধেই বলতে চেয়েছি যে পোস্ট কলোনিয়াল স্টাডিজ এর দিকে যে ওনার যাত্রাটা, সেটা আসলে একটা ডিফারেন্সের দিকে যাত্রা, একটা ভেদের দিকে যাত্রা, পোস্ট কলোনিয়াল স্টাডিজ বলে কিছুর দিকে নয়। সেই জন্যই উনি পরে নিজেকে পোস্ট কলোনিয়াল স্টাডিজ এর অংশ বলতে অনেক সময় অস্বীকার করবেন, প্রত্যাখ্যানও করবেন। তো এখন মুশকিলটা হলো, তোমার যে প্রথম প্রশ্নটা, সেটা আমার বক্তৃতায় যেমন আসেনি, তেমনি যদি ওটা নিয়ে বলতে তাহলেও আমি খুব ফাঁপড়ে পড়তাম। কারণ তুমি যেটা বললে যে এই বিষয়ে তিনি কিছু লেখেননি, হ্যাঁ, একটা ওনার যে সংকলন আছে এস্থেটিক এডুকেশন বলে, সেই সংকলনে উনি এই যে উনি বারবার যে কথাটা বলেন, লার্নিং টু লার্ন ফ্রম বিলো, হ্যাঁ, যে লার্নিং টু লার্ন ফ্রম বিলো, এই কথাটা উনি বারবার বলেন। কিন্তু এই যে তাত্ত্বিক পদ্ধতিটা ওনার জীবনে কিভাবে প্রতিফলিত হচ্ছে, সেইটা উনি কিন্তু সরাসরি কখনো দেখাননি। এবং আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে এর একটাই কারণ, সেটা হলো যে উনি যেখানে এই অ্যাক্টিভিজমটা করছেন, সেটা নিয়ে উনি কোনো ধরনের অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি বা কোনো ধরনের সেটাকে অ্যানথ্রোপোলজাইজ করা যেটাকে বলে, সেটা উনি করতে চান না। উনি অ্যাক্টিভিজমটাকে অ্যাক্টিভিজমের জায়গাতেই রাখতে চান, এবং হয়তো তার মনের মধ্যে সেই জারিত হয়ে কথাগুলো এখনো উপরে উঠে আসেনি। সেটাই আমি বলবো, সেটা এক ধরনের এথিক্যাল সিদ্ধান্তও বটে। আমার সেটাই মনে হয় যে এটাকে পদ্ধতি হিসেবে তিনি লেখেননি। কিন্তু এই এই যে অ্যাক্টিভিজমের এথিক্যাল কারণগুলো কি, পদ্ধতি না হলেও এর এথিক্যাল কি প্রণোদনায় তিনি ওদিকে তিনি নিজেকে ঠেলে দিয়েছেন এবং এতদিন ধরে কাজটা চালাচ্ছেন, সেই কথাগুলোতে কিন্তু তিনি লিখেছেন। তার মধ্যে ওই একটা কথা, লার্নিং টু লার্ন ফ্রম বিলো, সেটা উনি বারবার বলেছেন। তো সেইটা একটা কথা। আর অন্য যেটা বললে, হ্যাঁ, আমি ওই জিনিসটাকে, ওই জীবনী নির্ভর যে আলোচনা, সেটাকে ভাঙতে চেয়েছি। কিন্তু সেটার যে অজুহাত, সেটা এভাবে দিয়েছিলাম আমার বক্তৃতার মধ্যেই, যেটা আছে যে উনি বলছেন যে ওনার 1981 সালের প্রথমে ওনার যে একটা আত্মিক সংকট উপস্থিত হলো, সেখানে ওনার প্রধান প্রশ্নটাই ছিল যে হাউ দ্য রিডিং সাবজেক্ট ইজ প্রডিউসড ইন মি। মানে আমি একজন পাঠক হিসেবে, পাঠক বিষয়ী হিসেবে আমার যে সংগঠন, আমার যে তৈরি হওয়ারটা, আমার যে উৎপাদন, সেই কলকবজাগুলো কি, সেই প্রশ্নগুলো উনি করতে শুরু করেন প্রথম। এই যে ছোটবেলায় জেন এয়ার পড়েছিলেন কলকাতায় বসে, তারপর উনি সেটাকে অন্যভাবে আবিষ্কার করলেন, যে এক ধরনের ফেমিনিস্ট ইন্ডিভিজুয়ালিজম উনি যাকে বলেছেন পাশ্চাত্যের, সেইটা কিভাবে একদম প্রতিসারিত হয়ে উপনিবেশের উচ্চবর্ণীয় প্রথমে ছেলে এবং তারপর উচ্চবর্ণের মেয়েদের মধ্যে একটা প্রজেক্ট হিসেবে খাড়া করা হচ্ছে, এই কথাগুলো তিনি বুঝতে শুরু করলেন। এবং তোমরা যদি জেএনএআর সম্পর্কে তার যে লেখাটা আছে, ওটা ওই ক্রিটিক অফ পোস্ট কলোনিয়াল রিজনেই এখন লভ্য, সেটা পড়লে বুঝতে পারবে। তো তো আসলে কথাটা জীবন নিয়ে নয়, জীবনের যে যে মুহূর্তে ওনার এই আত্ম সংকটগুলো উপস্থিত হলো এবং যেভাবে যেভাবে বাঁকগুলো ঘুরে গেল, নারীবাদের দিকে, আবার নারীবাদ থেকে অবিনির্মাণের দিকে, আবার অবিনির্মাণ থেকে মার্ক্সবাদের দিকে, আবার মার্ক্সবাদ থেকে ইউরোপের উজানে, সেইগুলো নিয়েই বলার চেষ্টা করছি। তার ফলে আর কি, এটা এক ধরনের প্রথাগত জীবন নির্ভর গসিপ নয়, জীবনের কিছু কিছু ইভেন্ট বা মুহূর্ত যা তাকে রিডিং সাবজেক্ট হিসেবে তৈরি করেছে। গায়ত্রী চক্রবর্তী বিভক্ত একটা স্বাক্ষর আমাদের কাছে, আমরা তো তাকে ব্যক্তিগতভাবে চিনি না, অন্তত আমি তো চিনি না। এই স্বাক্ষর কিভাবে তৈরি হলো, এই রিডিং সাবজেক্ট কি করে উৎপাদিত হলো, সেটাই দেখাতে চেয়েছি। অনেক ধন্যবাদ সৌরভদা তোমাকে। আজকের আলোচনা আমি আশা করব অনেকেরই খুব ভালো লাগবে, এবং স্পিভাক পাঠ সঙ্গে অবিনির্মাণ চর্চা, এই নিয়ে মানে বাংলা ভাষায় আরো চর্চা বাড়ুক, এবং তুমিও আমাদের আরো বারংবার এসো, আমাদের এই কথাবার্তার মধ্যে থাকো, এটাও চাইবো, যেমন তোমাকে পেয়েছি অতীতেও। আবার হ্যাঁ, বলবে কিছু? হ্যাঁ, হ্যাঁ, একটা কথা আমি একটু বেশি উৎসাহী হয়ে এই কথাটা এখন বলে ফেলছি, সেটা তো তোমার সঙ্গে তো একটা কথা হয়েছে যে আসলে এই লেখাটা একটা বড় লেখার অংশ, প্রস্তাবনা ধরনের। তো সেই লেখাগুলো যখন আসবে তখন হয়তো পুরো মানচিত্রটা পরিষ্কার হবে। আরো স্পষ্ট হবে। হ্যাঁ, আশা করি আজকে তোমাদের সঙ্গে আমি এই কাজটা করতে পারবো, মানে
তোমাদের সমর্থনে, আগ্রহে আহ, বে- এবং আমার উৎসাহে ঘাটতি না পড়লে আমি এই কাজটা করতে পারবো বলে আশা করি। খুব দ্রুতই আশা করছি আমরা এই কাজটাকে সামনে আনতে পারবো আর কি, মানে উৎসাহ আমাদের দিক থেকেও সমপর্যায়ই আছে আর কি বিষয়টা নিয়ে। এবং এই যে চর্চা আমরা আজকে এখানে সৌরভদা আমাদের সামনে নিয়ে এলো, আগামীতেও আমরা এই নিয়ে নানান ভাবেই কাজের চেষ্টা চালাবো, এই চর্চাকে ধরে রাখার একটা চেষ্টা চালাবো। আমাদের মধ্যে এরকম আরো যারা রয়েছেন এই চর্চার সঙ্গে যুক্ত আহ বাংলা ভাষা পরিসরে, তারা সকলেই কোনো না কোনো ভাবে তৃতীয় পরিসরের চেষ্টা থাকে তাদের সকলের কাছেই পৌঁছানো, তাদের সকলের মধ্যে একটা কথা যোগ তৈরি করার। তা সেই চেষ্টা তে সমর্থন জোটান আপনারা, সমর্থন যোগান আপনারা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শেষ করব দীপশিখার গান দিয়েই। সৌরভ দাকে আবারও অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। দীপশিখার গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান